আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে লেখক রাব্বি রবিনের লেখা সুন্দর একটা পুরীর গল্প নিয়ে হাজির হলাম। তো কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি গল্পে। বিগত কয়েক বছর ধরে মধ্যরাতে হঠাৎ করেই মিমির ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই মিমির মনে হয় কেউ একজন যেন তার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে আর মিটমিট করে হাসছে। কিন্তু মিমি কাউকে দেখতে পায় না। মিমি কাউকে দেখতে না পেলে ও অদৃশ্য কারো অস্তিত্ব অনুভব করে এবং তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি সুগন্ধির ঘ্রাণও পায়। প্রতিদিন রাতে এই এমন অদ্ভুত এই ঘটনা কয়েক বছর ধরে ঘটে আসছে মিমির সাথে। এখন আর এই অদ্ভুত ঘটনায় ভয় পায় না মিমি, মানিয়ে নিয়েছে নিজেকে। যদিও প্রথম সে খুব ভয় পেত, কিন্তু ভয় আর কতদিন পাবে? প্রতিদিনই এক ঘটনা ঘটলে ভয় আসবে কিভাবে? মিমিরও তাই হয়েছে। ভয় কেটে গেছে। তার তো আর কোনো সমস্যা হচ্ছে না ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে প্রতিদিন আবারও ঘুমিয়ে পড়ে। আজও তাই করেছে। এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। এভাবে চলছে মিমির দিনকাল। বাবা মায়ের বড় মেয়ে মিমি। তিন বোন মিমিরা, মিমি সবার বড়। আর তার ছোট দু বোন প্রমি আর জান্নাত। জান্নাত সবার ছোট। বাবা মা দুজনেই প্রাইমারি স্কুলের শিক্ষক। মিমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। উদ্ভিদ বিজ্ঞান নিয়ে লেখাপড়ার ফাঁকে ফাঁকে মিমি গল্পও লিখে টুকটাক। তার এই লেখালেখি ফেসবুক আর ডায়েরিতে সীমাবদ্ধ। তবে বই বের করার প্রবল ইচ্ছে তার। কিন্তু বাবা মায়ের নিষেধ থাকার কারণেই লুকিয়ে লুকিয়ে ডায়েরিতে লিখেই তারপর ফেসবুকে পোস্ট করতে হয়। প্রতিদিনের মতো আজও মিমি 12টা নাগাদ নিজের পড়াশোনা শেষ করে পিসিতে বসেছে গল্প লিখবে বলে। বেশ কয়েকদিন থেকে তার ফেসবুকে নতুন গল্প দেওয়া হয় না। এমন হলে পাঠক কমে যাবে ভেবেই বসতে লিখেছে আজকে। ১ ঘন্টা খানিক লিখেছে তার নতুন গল্প। কিন্তু শেষ করতে পারল না আর আজ। আরও ঘন্টাখানেক লিখতে হয়তো শেষ করতে পারত, কিন্তু ঘুমের চাপে শেষ করতে পারেনি। অর্ধেক গল্প লিখলেই তার কেমন ঘুম ঘুম ভাব এসে গেছে। কিছুতেই আর চোখ মেলে রাখতে না পেরে সিদ্ধান্ত নিলেও আজ আর লিখবে না। ভোরের নামাজ পড়তে উঠল। তখন বাকিটা লিখে শেষ করবে এই ভেবেই ঘুমিয়ে পড়ল মিমি। রাত তখন আনুমানিক ৩টে। প্রতিদিনের মতো তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় মিমির। ঘুম ভাঙতেই মিমি দেখতে পায় তার রুমে যেন একটা অবয়ব হাঁটাহাঁটি করছে। সেদিকে মিমির নজর পড়তেই অবয়বটা একটা বিশ্রী হাসি দিয়ে উধাও হয়ে গেল। ভয় পেয়ে যায় মিমি। এর আগে কখনো কোনো কিছুর অবয়ব দেখেনি সে। আর তাই হঠাৎ বিশ্রী কোনো কিছুর অবয়ব দেখে ভয়ে জড়সড় হয়ে চিৎকার করে ওঠে মিমি। মিমির চিৎকার শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় তার বাবা মায়ের। তড়ি ঘড়ি করে ছুটে আসে দুজন মিমির রুমে। কিন্তু ভেতর থেকে রুমের দরজা লাগানো থাকায় রুমে প্রবেশ করতে পারে না দুজন। মিমি মিমি করে ডেকে ওঠে মিমির বাবা। আর মিমির আম্মা বলে উঠে দরজা খুলতে। বাবা মায়ের ডাক শুনতেই সাহস ফিরে পায় মিমি। বিছানা ছেড়ে নেমে আসে দরজা খুলতে। কিন্তু তখনই ঘটলো আরেকটা বিপত্তি। বিছানা থেকে নামতেই মিমি আবার দেখতে পায় অবয়বটাকে। এবার মিমি দেখে অবয়বটা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অবয়বটাকে দ্বিতীয়বারের মতো দেখতে পেয়ে হকচকিয়ে ওঠে মিমি। কি করবে এখন সে? দরজা খুলে কিভাবে তার বাবা মাকে ভেতরে আসতে দিবে? মিমি যখনই এসব ভাবছে, তখন মিমি দেখতে পায় অবয়বটা দরজা ছেড়ে এবার তার দিকে আসছে। এসব আর নিতে পারে না মিমি। সহ্য করতে না পেরে আবারও চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। এদিকে বাইরে থেকে মিমির বাবা মা দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে মিমিকে, কিন্তু ভেতর থেকে মিমির কোনো সাড়া শব্দ পায় না তারা। সাড়া শব্দ না পেয়ে মিমির বাবা সিদ্ধান্ত নিল দরজা ভাঙবে। শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে সোরে দুজনে কয়েকবার ধাক্কা দিতেই ভেঙে যায় পুরনো কাঠের তৈরি দরজাটা। আর দরজা ভাঙতেই চট জলদি দুজন প্রবেশ করে রুমের ভেতর। দুজন রুমের ভেতর ঢুকতেই দেখতে পায় মিমি ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ছুটে যায় দুজন মিমির কাছে। ভোরের দিকেই জ্ঞান ফিরল মিমির। জ্ঞান ফিরতেই কাউকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের শব্দ মিমির কানে ভেসে আসলো। এই কণ্ঠটা তার চেনা, সুরটাও মুখস্থ। এই সুরের মাঝে দোল আছে। সে দোলে দোল খাওয়ার আকুতিও আছে। এই সুর তারই রুম থেকে ভেসে আসছে। তার নানু রুকা বেগম রুমের মেঝেতে বসে এই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। তার বাবা মা দুজনেও আছে। তার মাথার পাশে চিন্তিত ভঙ্গিতে বসে আছে দুজন। কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন দুজন। মুখটা দেখলেই বুঝল মিমি। কিন্তু কেন? শঙ্কিত কেন তারা? আর নানুই বা কেন আমার রুমে বসে কোরআন তেলাওয়াত করছে? মিমির মাথায় কিছুই ঢুকছে না। কিছুই বুঝে উঠতে পারল না। কারণ কাল রাতের ঘটনার কিছুই যে তার মনে নেই। দিব্যি ভুলে গেছে সব। আর এজন্য জ্ঞান ফেরার পর সবাইকে তার রুমে দেখে বিস্মিত হলো। তখন মিমির দিকে নজর পড়ল মিমির বাবা করিম সাহেবের। দেখলেন তিনি মিমি চোখ খুলেছে, জ্ঞান ফিরেছে মেয়ের। মেয়ের জ্ঞান ফিরেছে দেখতেই হাসি ফুটে উঠল করিম সাহেবের চোখে মুখে। ডাক দিয়ে বললেন তার সহধর্মীকে, দেখো না, মিমির জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে শুনতেই মিমির মা আর নানু দুজনই তাকালো মিমির দিকে। তোর কি হয়েছিল রে বোন? অজ্ঞান হয়েছিল কেন? ঘুম বেশি?
পেয়েছে নাকি? নাকি অন্য কিছু খারাপ? খুব বেশি ভয় পেয়েছিলি নাকি রে মা? প্রশ্ন করল মিমির মা। তার মানে আমি জ্ঞান হারিয়েছিলাম। কিন্তু কেন? আর এজন্যই সবাই আমার রুমে? কিন্তু কেন জ্ঞান হারিয়েছিলাম মনে করার চেষ্টা করতে লাগলো মিমি। এদিকে সবাই মিমিকে এত প্রশ্ন করতে থাকায় চটে গেল করিম সাহেব। বলে উঠলেন তিনি, কি শুরু করেছেন আপনারা? ঘাবড়ে যাবে তো মেয়েটা। এমনি সময় মিমি আনমনে বলে উঠল, মনে পড়েছে সব। কি মনে পড়েছে রে মা? বলল করিম সাহেব। এক এক করে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলল মিমি। সব শুনতে সবাই আঁতকে উঠল। আর মিমির নানুর কপালে জমেছে কয়েক ফোঁটা ঘাম। ও ফিরে এসেছে, চলে এসেছে ও। কে ফিরেছে নানু? জিনটা। রোকেয়া বেগম জিনটা বলতেই করিম সাহেব থামিয়ে দিলেন তার শাশুড়িকে। কি যাদা বলছেন মা? জিনভূত আছে নাকি এখন? শুধু শুধু ছোট মেয়েটাকে ভয় পাওয়াচ্ছেন? করিম সাহেবের বাধা পেতেই রোকেয়া বেগম বুঝতে পারলেন মিমিকে এসব না জানানোর জন্য বলছেন তিনি। আর কিছু বলল না মিমির নানু। কথা থামিয়ে দিয়ে বললেন, আজ থেকে আর একা ঘুমাবো না। প্রমিরে লইয়াই ঘুমামু। এর মধ্যে কেটে গেল ৩ রাত। মিমির সাথে রাত এখন প্রমি ঘুমায়। এই ৩ রাতে আর কোনো ঘটনা ঘটেনি। কোনো সমস্যা হয়নি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মিমি। তার মানে আমি এই একা ঘুমানোর কারণেই সমস্যা হয়েছে। আর একা কখনো ঘুমাচ্ছি না বাবা। আনমনে কথাগুলো বলল মিমি। কিন্তু সে রাতেই যে ঘটবে আরেকটা বিপত্তি কে জানতো? মিমির রুমের ড্রেসিং টেবিলের উপর একজন অপরিচিত সুদর্শন যুবক বসা। কে এই যুবক চিনতে পারল না মিমি। কিন্তু ছেলেটা যথেষ্ট সুদর্শন। উঁচু লম্বা যুবকটা কম করে হলেও ৬ ফিট হবে। দেখলে যে কোনো মেয়েই তাকিয়ে থাকবে তার দিকে। পেতে চাইবে যুবকটাকে। মিমিও তাদের ব্যতিক্রম হলো না। তাকিয়ে থাকলো যুবকটার দিকে। হঠাৎ ছেলেটা ড্রেসিং টেবিলের উপর থেকে নেমে মিমির কাছে এগোতে লাগলো। আর তখনই মিমির নাকে ভেসে আসতে থাকলো একটা মিষ্টি সুগন্ধির ঘ্রাণ। ঘ্রাণটা মিমির কাছে পরিচিত মনে হলেও কিছুতেই মনে করতে পারল না। এরই মধ্যে যুবকটা পৌঁছে যায় মিমির কাছে। কাছে এসেই যুবকটা তার ঠোঁট জোড়া এগিয়ে নিতে থাকে মিমির ঠোঁটের দিকে। যুবকটাকে আটকানো উচিত মনে হলেও মিমি আটকাচ্ছে না। হয়ে যাক না জন্য কিছু। এদিকে যুবকটা ঠোঁট যতই এগোচ্ছে মিমির দিকে ততই মিমি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মিমির ঠোঁট জোড়ার কাছে যুবকটা তার ঠোঁট জোড়া এনে থেমে গেল। যুবককে থেমে যেতে দেখেই মিমির বুকে ধড়ফড়ানি কমে গেল। তখনই যুবকটা বলে উঠল, এখনই এসব না। দেখছিলাম তোমার মনের অবস্থা। শোনো মিমি, আমি এসেছি তোমাকে বোঝাতে। কি বোঝাতে? তোমার সাথে অন্য কেউ থাকলেও যে আমি আসতে পারি। আমি আসবো। আসতেই থাকবো আমি। দেখতে তোমাকে। তোমার পাশে শত শত মানুষ থাকলেও। কথাটা বলেই হাসিতে ফেটে পড়ল যুবকটা। হাসতে হাসতে অদৃশ্য হয়ে যেতে লাগলো। যুবকটা অদৃশ্য হতেই মিমি লাফ দিয়ে উঠল বিছানায়। বসেই বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্ন এতটা বাস্তব হয় কিভাবে? আমার ঠোঁট জোড়ার কাছে যুবকটা তার ঠোঁট জোড়া এনে কেন থেমে গেল? অচেনা সেই যুবক থেমে যেতেই বা কেন আমার বুকে ধড়ফড়ানি থেমে গিয়েছিল? কিন্তু যুবকটা তো ইচ্ছে করলেই আজ অন্যরকম কিছু একটা ঘটিয়ে ফেলতে পারত। অচিন সেই যুবকের শেষ কথাগুলো এখনো বাজছে মিমির কানে। শত শত মানুষ তোমার পাশে থাকলেও আমি আসবো। সব সময় আসবো। আচ্ছা, সত্যি কি সে আসবে সে? যদি না আসে? না আসলে বুঝবো ব্যাপারটা নিছক একটা স্বপ্ন ছিল। আর যদি আসে? তাহলে কি মনে করব সব সত্যি? কিন্তু সে কি জিন নাকি মানব? মিমি সকাল থেকেই কোনো কাজেই মন বসাতে পারেনি। এরকমই অস্থিরতার মধ্যেই কাটিয়েছে সারাদিন। কিছুতেই গত রাতের স্বপ্নের কথা মাথা থেকেই ঝাড়তে পারেনি। খেতে বসা থেকে শুরু করে পড়তে বসা সর্বক্ষণ মনে পড়েছে সেই স্বপ্নের কথা। আর চোখ জোড়ায় ভেসেছে সেই সুদর্শন যুবকটার চেহারা। এসব নিয়ে ভাবতে ভাবতে সারাটা দিন কাটিয়েছে মিমি। আজ আর গল্প লিখতে যায়নি সে। অবশ্য একবার চেষ্টা করেছিল, কিন্তু লেখার ভেতর নিজেকে ডোবাতে না পেরে হাল ছেড়েছে। হাল ছেড়েই অপেক্ষার প্রহর গুনতেই থাকলো মিমি। রাত হবে কখন? কখন যাবে সে ঘুমাতে? যদি আজও স্বপ্নে তার দেখা মেলে? মিমির জীবনে তার কোনো ভালো বন্ধু নেই, যার সাথে সে মন খুলে কথা বলবে, গল্প করবে, সুখ দুঃখ ভাগাভাগি করবে। নিজেকে খুব একা মনে করে মিমি। আর এজন্যই স্বপ্নের অচিন যুবকটাকে নিয়ে এত উতল আসে। যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, হোক না সে জিন বা মানব। কাল রাতের স্বপ্নকে মিমি বাস্তবিক মনে করছে। তার কোনোভাবেই মনে হচ্ছে না সেটি নিছক একটা স্বপ্নই। স্বপ্ন কখনো এতটা বাস্তব হতে পারে না। এই ভেবেই মিমি স্বপ্নটার কথা ভেবে চলছে আর অপেক্ষা করছে যুবকের দেখা পাওয়ার। রাতের তখন ১১টা। মিমির অপেক্ষার প্রহরের অবসান ঘটল। রাতের খাবার খেয়ে তড়িঘড়ি করে ঘুমোতে চলে গেল। বিছানায় শরীরটা এলিয়ে দিয়েই চোখ বদ্ধ করে উপরওয়ালার দরবারে স্বপ্নটা যেন বাস্তব হয় সেই প্রার্থনা করেই ঘুমিয়ে পড়ল মিমি। উত্তরবঙ্গের একটা গ্রামের নাম নাটাবাড়ি। সেই গ্রামে রয়েছে একটি শতবর্ষী বটবৃক্ষ। স্থানীয় লোকজন গ্রামের নামানুসারে শতবর্ষী বৃক্ষটার নাম দিয়েছে নাটাবাড়ির বটগাছ। জেলার সমস্ত লোকজনের এই বটগাছ চেনা জানা। নাটাবাড়ির এই প্রাচীনতম বটবৃক্ষ শত শত বছরের, শত শত ঘটনার জীবন্ত সাক্ষী।
এই বটগাছের জীবদ্দশায় কত রাজা আর তার রাজ্যের ইতিহাস গাথা রয়েছে এর কোনো ইয়াত্তা নেই। বটগাছ বহু বর্ষজীবী উদ্ভিদের মাঝে অন্যতম। বটগাছ পত্রঝরা বৃক্ষ। শীতে বটগাছের সমস্ত পাতা ঝরে যায়, বসন্তে বটগাছে নতুন পাতা গজায়, নতুন পাতা গজায় এবং গ্রীষ্মে বটগাছে ফল ধরে। ফলের মৌসুমে বটগাছের পাকা ফল খাওয়ার জন্য নানান প্রজাতির পাখির আগমন ঘটে। উল্লেখযোগ্য স্থানে হারে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুশীতল ছায়াদান, পশু পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে বটগাছ বিশেষ ভূমিকা রাখে। পুরনো কোনো স্থাপনা দেখলে মানুষ যেমন নস্টালজিয়ায় ভোগে, তার চেয়েও বেশি মানুষ স্মৃতিকাতর হয়ে পড়ে যদি কোনো শতবর্ষী গাছের ছায়া যায়। কিন্তু নানাবাড়ির বটগাছ এড়িয়ে চলেন স্থানীয় লোকজন। নাটাবাড়ির বটগাছ কেন এড়িয়ে চলে তারা? এর পেছনে অবশ্য বড়সড় একটা কারণও রয়েছে। সে কথা একটু পরেই আসছি। তার আগে এই গাছটার সম্পর্কে বলে নেই। শতবর্ষী এই বটগাছটা দেখতে অনেক ভয়ঙ্কর। এটির বয়স আনুমানিক প্রায় ৭০০ বছর। যদিও সুনির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। আর এই বটগাছটি প্রায় ১.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। বটগাছটির পাশে রয়েছে একটি পাকুড় গাছ। বটার পাকুড়ে এই দুই গাছের শাখা প্রশাখা একত্রে মিলে প্রকাণ্ড এক অবিশ্বাস্য ভয়াল রূপ ধারণ করেছে। এদিকে বটগাছটিকে ঘিরে ভুতুড়ে কিছু কল্পকাহিনী স্থানীয় লোকমুখে চালু রয়েছে, যার ফলে এর ডালপালা, ঝুরি মানে শাখামূল কাটা বা না ছাঁটায় গাছটি এখন বিশাল দৈত্যাকার ধারণ করেছে, যা দেখে দিনের বেলায়ও যে কেউ আঁতকে উঠবে। এবার আসি লোকজন কেন এড়িয়ে চলে বটগাছটাকে। প্রথম কারণ হচ্ছে তো গাছটা দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর। আর তার উপরে দ্বিতীয় কারণ হচ্ছে প্রতি অমাবস্যার মধ্যরাতে লাল রঙের এক আলোক রশ্মি বেরিয়ে আসে বটগাছ আর পাকুড় গাছের মধ্যে থেকে। তখন সেই লাল রঙের আলোক রশ্মির আলোয় আলোকিত হয়ে পড়ে চারপাশ, যা আশেপাশের কয়েকটা এলাকা থেকে সুস্পষ্ট দেখা যায়। লোকমুখে শোনা যায়, যখনই চারপাশ আলোকিত হয়ে পড়ে ঠিক তখনই বট আর পাকুড় গাছের মাঝের প্রাকৃতিকভাবে সৃষ্ট খোঁড়ল থেকে বেরিয়ে আসে সাদা রঙের কাপড় পরিহিত এক বুড়ি। তুমি মোটেও স্বপ্ন দেখো নেই, বরং স্বপ্নের মাধ্যমে আমি দেখা দিয়েছি তোমাকে। আসলে স্বপ্নের মাধ্যমে দেখা না দিয়ে সরাসরি আমার দেখা পেলে আতঙ্কিত হয়ে পড়তে তুমি। এই জন্যই মূলত আমি স্বপ্নের মাধ্যমে বেছে নিয়েছি। হঠাৎ একটা অপরিচিত কণ্ঠে কথাগুলো শুনতেই ঘুম ভেঙে যায় মিমির। ঘুম ভাঙতেই মিমি চোখ মেলে সামনে তাকাতেই তার চোখ ছাড়া বড়া হয়ে গেল। এ কি দেখছি আমি? আজও কি স্বপ্ন দেখছি? মিনমিন করে কথাটা বলল মিমি। আজ স্বপ্নে না, সত্যি দেখছি, গতকালের মতোই। তখন কেউ একজন বলে উঠল, স্বপ্নে না সত্যি দেখছো? গতকালের স্বপ্নের মতো আজও মিমি ড্রেসিং টেবিলটার উপর বসে পায়ের উপর পা চেপে মুখে হাসি ফুটিয়ে জবাব দিল সেই যুবকটা। যুবকের কাছ থেকে জবাব পেতেই নিজের হাতে চিমটি কাটল মিমি। এ কি, সত্যি দেখছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে সত্যি। হা হা হা। এবার উঠে বসলো মিমি। উঠে বসেই মুখে হাসি এনে যুবকের উদ্দেশ্যে মিমি বলল, আমি জানতাম আপনি আসবেন। আর গত রাতের স্বপ্নটা যে বাস্তব বুঝেছিলাম আমি। কিন্তু কেন আপনি আমাকে অনুসরণ করছেন? আমাকে কেন দেখতে আসেন? দেখতে থাকেন আমাকে কেন? তুমি তো চেয়েছো আমি আসি, বন্ধুত্ব করি, সেটাতে চেয়েছি আজ। আর যখন জানতে পেরেছি তখনই আপনি দেখতে আসেন তখন। কিন্তু তার আগে থেকেই তো অনুসরণ করেন আমায়। কালকেই বললেন। হ্যাঁ, হ্যাঁ, একটু মজা করলাম। আসলে অনেক আগে থেকেই আমি তোমাকে অনুসরণ করছি। দেখে, দেখে রাখছি তোমায়। তুমি কখন কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, সবসময় আমি তোমার সাথে, সাথে থেকেছি। কিন্তু কখনো তোমাকে দেখা দেইনি। এর পেছনে একটা কারণও রয়েছে অবশ্য। একটানা কথাগুলো বলে থামল যুবক। যুবক থামতেই মিমি আবারও প্রশ্ন ছুড়ল তার দিকে। কিন্তু কেন? সেটাই তো বললেন না এখনো। ওকে, বলছি শোনো। শুনবো, তবে তার আগে আপনার নামটা বলে শুরু করেন আপনার কথা, বলল মিমি। আমার নাম আহরান। আমি একটা জিন। আজ থেকে ৭ বছর আগে প্রথম আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। আমার নাম আহরান, জিন জাতির সন্তান আমি। জিন রাজ্যে আমার বসবাস। আজ থেকে ৭ বছর আগে প্রথমবার আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম বন্ধুদের সাথে। আমার বন্ধুরা প্রায়শই বেড়াতে আসতো পৃথিবীতে। তাদের দেখাদেখি আমারও খুব ইচ্ছে করতো পৃথিবীতে আসতে। কিন্তু ছোট ছিলাম বিদায় বাবা-মা আসতে দিত না। তবে একদিন তাদের রাজি করিয়ে চলে আসলাম বন্ধুদের সাথে। আর সেদিনই আমার নজরে পড়ে যাও তুমি। প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায় তোমায়। ইচ্ছে জাগে তোমার সাথে বন্ধুত্ব করতে। জিন রাজ্যের পরীদের সাথে জিনদের বন্ধুত্ব নিষেধ থাকায় তোমার সাথে বন্ধুত্ব করতে মরিয়া হয়ে উঠি আমি। সেদিন তুমি গোসল করে ভেজা চুলে ছাদে এসেছিলে কাপড় শুকাতে। বিশ্বাস করবে না, ভেজা চুলে অপ্সরীর মতো লাগছিল সেদিন তোমায়। আমার চোখ জোড়া সেদিন আটকে গিয়েছিল তোমার উপর। চোখের নজর ফেরাতে পারিনি।
আর আমি ঠায় দাঁড়িয়ে থেকেছিলাম তোমার সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম তোমায়। কিন্তু আমি অদৃশ্য অবস্থায় থাকায় তুমি আমাকে দেখতে পাওনি। জানো, তোমাদের মনুষ্যকন্যাদের থেকেও শতগুণ বেশি সুদর্শনা জিন রাজ্যের পরীরা। পৃথিবীর কোনো পুরুষ যদি একটা পরীর সত্যিকারের রূপ দেখত, তাহলে হয়তো সে পাগল হয়ে যেত, আর না হলে অন্ধ। এসব কথা বলছি কারণ ভালো লেগে যাওয়াই আসলে বড় কথা। ভালো লাগা সৌন্দর্যের উপর নির্ভর করে না। ভালো লাগা নির্ভর করে মনের উপর। কখন কার মন কার উপর লেগে যায় কেউ তা বলতে পারে না। এরই মধ্যেই তোমার কাপড় শুকাতে দেওয়া শেষ হয়ে গেলে বাসায় ঢুকে পড়ো তুমি। আমিও প্রস্থান করার প্রস্তুতি নিতে যাই। তখন আমি দেখতে পাই আমার সাথের বন্ধুদের মধ্যেকার একজন ও আর এখানে নেই। তারা এরই মধ্যে প্রস্থান করেছে। হয়তো তারা খেয়াল করেনি আমি যে দাঁড়িয়ে পড়েছি। বন্ধুদের না দেখতে পেয়ে হতাশ হয়ে পড়ি আমি। কি করব? কোথায় যাব? মাথায় আসছিল না কিছুই। সে এবার প্রথমবার পৃথিবীতে আসায় পৃথিবীর কিছুই চেনা জানা ছিল না আমার। এদিকে বন্ধুদের সাথে করে তাদের পিছু নিয়ে আসাতে আমাদের রাজ্যের পথের দিকেও খেয়াল করিনি। ফিরবো এখন কিভাবে? দুশ্চিন্তায় পড়ে যাই। তখনই হুট করেই পরিকল্পনা করি থেকে যাব এখানে, তোমার কাছাকাছি, পাশাপাশি। তোমাকে দেখেই ভুলে থাকবো বাবা মায়ের কথা, জিন রাজ্যের কথা। যখনই বটগাছের চতুর্দিকে আলোকিত হয়ে পড়ে, ঠিক তখনই বট আর পাকুড় গাছের মাঝের প্রাকৃতিক সৃষ্ট খোড়ল থেকে বেরিয়ে আসে সাদা রঙের কাপড় পরিত এক বুড়ি। বুড়ি খোড়ল থেকে বেরিয়েই বটগাছের মগডালে উঠে বসে। তারপর পা দুটো ডালের দুপাশে মেলে দিয়ে দোলাতে দোলাতে দাঁতে দাঁত কাটতে থাকে। বুড়ি দাঁতে দাঁত কাটার সেই কটর মটর আওয়াজ দূর দূরান্ত থেকে শোনা যায়। কি যে ভয়ঙ্কর সেই শব্দ! যে শুনেছে তারই গা ঘিনঘিন করেছে। বটগাছের সেই নোংরা বুড়িকে নাটাবাড়ি গ্রামের কম বেশি সবাই দেখেছে দূর থেকে। তবে গ্রামের মোখলেস উদ্দিন ছাড়া আর কেউই কাছে থেকে দেখেনি। নাটাবাড়ি আর মোখলেসের মেলা সাহস। বেটা রাত বিরাতে মাছ শিকারে বের হয়। ঝোপ ঝাড় ভয়ঙ্কর জঙ্গল কিছুই মানে না সে। ভয়ঙ্কর জায়গাগুলোতেই সব সময় মাছ শিকারে যাবে সে। এমন জায়গাগুলোতেই নাকি বেশি মাছ পাওয়া যায়। এমনই এক অমাবস্যায় মাছ শিকারে বেরিয়েছিল মোখলেস। অমাবস্যার রাতে নাকি শিকার ভালো পাওয়া যায়। সেদিন অবশ্য তার বউ মর্জিনা বারণ করেছিল, কিন্তু বউ মর্জিনার কথা শুনেনি মোখলেস। মোখলেস সেদিন মাছের পিছু ছুটতে ছুটতে বটতলার দিকে চলে এসেছিল। প্রচুর মাছ এখানে। মোখলেস মাছ মারছে আর তার ব্যাগে রাখছে। খেয়াল তার সেদিকেই। বটতলার দিকে কখন এসে গেছে তার কোনো খেয়ালই নাই। এদিকে রাতও তখন গভীর। সেই নিস্তব্ধ নিশুতিতে গভীর মনোযোগ মাছ মেরেই চলেছে মোখলেস। তার চারপাশ যে বটগাছ থেকে বের হওয়া লাল রঙের আলোয় ঝলমল করছে, সেদিকে তার কোনো খবরই নেই। কিন্তু মোখলেসের কানে বুড়ির দাঁত কাটার সেই তীব্র শব্দ এড়ায়নি। দাঁত কাটার তীব্র শব্দে হুঁশ ফিরল মোখলেসের। বটতলায় চলে আসলাম, যেখানে দিনের বেলায় লোক আসতে ভয় মরে। চেহারায় চিন্তার চাপ ফুটিয়ে মিনমিন করে কথাটা বলে মোখলেস। ওই মনি হেসে ওঠে মোখলেস। মনে মনে বলে ওঠে, হ্যাঁ আমি ভয় পাচ্ছি। মোখলেস, তুই ভয় পাচ্ছিস? চেহারা থেকে চিন্তার চাপ উবে যায় মোখলেসের। ভয় দূর করে বটগাছের দিকে তাকায় মোখলেস। চারপাশ তখন সন্ধ্যাকালের রক্তিম আলোর মতন আলোকিত। কিন্তু আজ অমাবস্যা না, অন্ধকার হওয়ার তো কথা। তাহলে এদিকে বটগাছের দিকে নজর পড়তেই মোখলেস দেখতে পায় গাছের মগডালে দুপা দুদিক দিয়ে বসে দাঁতে দাঁত কাটছে এক বুড়ি। এর কোন বুড়ি? চিন্তা অসুবিধা হলো না মোখলেসের। এই বুড়িকে আরো অনেকবার দেখেছে সে, তবে কাছে থেকে এই প্রথম। বুড়িকে দূর থেকে মোটেও ভয়ঙ্কর মনে হয় না, তবে কাছ থেকে একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। গোলাকার চোখ দুটো তার বেশ বড়। তারপরও আমার মনই নেই সেই চোখে। আচ্ছা, বুড়ির এই চেহারাটা কি তার সত্যিকারের চেহারা, নাকি তার এই বিশ্রী চেহারার পিছনে রয়েছে অন্য আরেক রূপ? হতেও পারে অশরীরই বুড়ি বলে কথা। মোকলে যখন মনে মনে এসব ভাবছে, ঠিক তখনই ডালে বসা বুড়ির সাথে তার চোখাচোখি হয়ে যায়। চোখাচোখি হতেই হো হো করে হেসে উঠে বুড়ি। বুড়ির হাসি দেখে মোকলেসের খুব হাসি পাচ্ছে। এভাবে এভাবে কোনো বুড়ি হাসে নাকি? হুম। তখনই ডালে বসা বুড়ির সাথে তার চোখাচোখি হতেই হো হো করে যখন হেসে উড়ি দেয়, বুড়ির হাসি দেখে মোকলেসের খুব হাসি পাচ্ছে। ছাগল, এভাবে হাসলে কেউ ভয় পাবে? চিৎকার করে বুড়িকে উদ্দেশ্য করে বলে উঠে মোকলেস। আশ্চর্য, পোলাটা ভয় না পেয়ে উল্টো আমাকে নিয়ে হাসাহাসি করছে। এভাবে কেটে যায় কিছুদিন। আমি তোমাদের বাড়িতে থেকে যাই। তোমার কাছাকাছি থাকতাম সব সময়। আর প্রত্যেক রাত্রিবেলা তোমার বিছানার পাশে বসে থাকতাম ছায়া হয়ে। বসে বসে এক দৃষ্টে চেয়ে থাকতাম তোমার দিকে। আর যখনই আমি বুঝতে পারতাম তোমার ঘুম ভাঙবে, তখনই অদৃশ্য হয়ে যেতাম। আমি এর মধ্যে চিন্তা করে রেখেছিলাম সব সময় তোমার কাছে অদৃশ্য হয়ে থাকবো। কখনো দেখা দিব না তোমায়। তোমার অজানা হয়েই তোমার অজান্তে দেখে যাব। কিন্তু আমি ওইদিন ভুল করে ফেলেছিলাম। তোমার ঘুম ভাঙবে, তা আমি ওই বুঝে ওঠার আগেই তোমার ঘুম ভেঙে যায়। তখন আর আমি অদৃশ্য হওয়ার সুযোগ পাইনি। আর ঘুম ভেঙে তুমি আমার ছায়া দেখে ফেলো। তারপর যখন দেখলাম তুমি আমার ছায়া দেখে ফেলেছো, তখন ভাবলাম থাক, এভাবেই থাকি।
দেখি তুমি কি করো। তুমি যে ভয়টা পাইছিলে তোমাকে ভূত দেখেই ভাবলাম আর একটু মজা নেই। হুম, তৎক্ষণাৎ একটা কুৎসিত চেহারা ধারণ করে তোমার রুমের দরজায় দাঁড়িয়ে থাকলাম। তুমি তো ভয়ে জ্ঞানই হারিয়ে ফেলেছো। তারপর থেকে তোমার বোনকে সাথে নিয়ে ঘুমাতে। প্রথম কয়েকদিন আর আমি দেখা দেইনি, কিন্তু তৃতীয় দিন তোমার স্বপ্নে দেখা দিয়েছি। আমি ভেবেছিলাম স্বপ্নে দেখা দেওয়াতে তুমি আরো বেশি ভয় পাবে, তোমার বাবা মা সবাইকে জানাবে। কিন্তু আমাকে একদমই তুমি ভয় পাওনি। ওহো! আচ্ছা, তোমার বাবা-মা সবাইকে তো জানাওনি। কিন্তু অবাক করে দিয়ে তুমি কাউকে জানালেই না, উল্টো অপেক্ষা করেছিলে আমার জন্য। বন্ধুত্ব করতে চেয়েছিলে। এজন্য মেঘনা চাইতেই বৃষ্টি। তাই আমি আজ সশরীরে দেখা দিই তোমায়। অনেকক্ষণ ধরে একটানা কথাগুলো বলে থামলো আহরান। আহরান থামতেই মিমি আবারও প্রশ্ন করে বসলো, কেন দেখা না দিতে চেয়েছিলেন? অজানা থাকতে চেয়েছিলেন কেন? হারানোর ভয়ে। কারণ আমার মনে হয়েছিল আমাকে তুমি ভয় পাবে। বন্ধুত্ব করতে চাইবে না। এজন্য দূরে, দূরে থাকতে চেয়েছিলাম, বলল আহরান। এই কাহিনী না ভালোই তো। কিন্তু এর মধ্যে আপনি আপনাদের রাজ্যে যাননি? বা আপনার মা-বাবা আপনার খোঁজ করেনি? গিয়েছিলাম। তোমাদের বাসায় কেটে গিয়েছিল আমার ২ বছর। এরই মধ্যে হঠাৎ একদিন তোমার মামাতো ভাই মারা যায়। এতে সেদিন তোমার মন খুব খারাপ ছিল। তোমার মন খারাপ দেখে আমারও কিছুই ভালো লাগছিল না। মন খারাপ হয়েছিল। খারাপ মন নিয়ে তখন আমি ছাদে এসে বসে থাকি। তখনই হঠাৎ দেখি আমার একটা বন্ধু এদিক দিয়ে যাচ্ছে। সেও আমাকে দেখল। তারপর তার সাথে আমি সেদিন আমাদের রাজ্যে যাই। কিন্তু আমাদের রাজ্যে গেলেও প্রতিদিন রাতে আসতাম। আবার ভোরে ফিরে যেতাম। কি বলেন? প্রতিদিন আসতেন আবার যেতেন? কতক্ষণ লাগে জিনরাজ্যে যেতে আসতে? আর কোথায় এই জিনরাজ্য? আমাদের জিনরাজ্য পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪৫০ লক্ষ মাইল দূরে। স্যাটার্ন গ্রহের টাইটান উপগ্রহে আমাদের জিন রাজ্যের অবস্থান। সেখানেই আমাদের বসবাস। সেখানে রয়েছে তোমাদের মতন আমাদেরও পরিবার, পরিজন, ছেলেমেয়ে, ঘর সংসার। আর আমাদেরও রয়েছে তোমাদের মতন সমাজ ব্যবস্থা। তবে আমাদের সমাজ ব্যবস্থা তোমাদের থেকে একটু, একটু ভিন্ন। স্যাটার্ন গ্রহের টাইটান উপগ্রহে আপনাদের বাস? মানে আপনি শনি গ্রহের টাইটান উপগ্রহের কথা বলছেন? আশ্চর্যান্বিত হয়েই জানতে চাইল মিমি। হ্যাঁ, শনি গ্রহকেই আমরা স্যাটার্ন বলি। মূলত শনির ইংরেজি নাম হচ্ছে স্যাটার্ন, আর বাংলায় শনি। শনির ইংরেজি নামটা এসেছে রোমান কৃষি দেবতা স্যাটার্নের নাম থেকে। আর বাংলা নামটা এসেছে কিভাবে জানো? গ্রহ দেবতা শনির নাম থেকে, জানালো আহরান। তা আমি জানি, উইকিপিডিয়া থেকে জেনেছিলাম, কিন্তু টাইটান সম্পর্কে তেমন জানা হয়নি, বলেই থামলো মিমি। মিমি থামতেই আহরান বলে উঠল, টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। আবার পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই বস্তুর পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে। তবে টাইটান বরফ এবং পাথুরে বস্তু দিয়ে গঠিত। আর টাইটানের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে গঠিত। ছোট ছোট যৌগ পদার্থ মিলে এতে মিথেন এবং ইথেনের মেঘ নাইট্রোজেন সমৃদ্ধ কুয়াশা তৈরি করেছে। অবাক করা বিষয় কি জানো? টাইটানের জলবায়ুর পৃষ্ঠে অনেকটা পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি করেছে। সেখানে বায়ু প্রবাহ এবং বৃষ্টি দুটোই রয়েছে। পৃথিবী সদৃশ পৃষ্ঠরূপগুলোর মধ্যে আছে বালিয়াড়ি, নদী, হ্রদ এবং সমুদ্র। তবে সেখানকার সমুদ্র পৃথিবীর মতো পানির নয়, বরং মিথেন এবং ইথেনের, বৃষ্টি ও হাইড্রোকার্বনের। আর টাইটান দেখা যায় উপকূল রেখা পৃথিবীর মতোই বিভিন্ন ঋতু, মৌসুমী জলবায়ু। এসব কারণে জিনেরা কি করে জানো? জিনেরা টাইটানকে আদিম পৃথিবীর সাথে তুলনা করে। হা হা হা। যদিও পৃথিবীর তুলনায় টাইটানের তাপমাত্রা অনেক কম, বুঝেছো? মাথাও বুঝেনি, সব আজগুবি বকছেন। আপনার কথা যদি আমি মেনেও নেই, তাহলে আপনার বর্ণনা অনুযায়ী টাইটানে পানি এবং অক্সিজেন নেই। তাহলে আপনারা বেঁচে আছেন কিভাবে? পানি অক্সিজেন ছাড়াই? আগেই বলেছি প্রিয়, আমরা জিন জাতির সন্তান। আগুনে তৈরি আমরা। সব জায়গায় সব পরিস্থিতিতে বেঁচে থাকতে পারি আমরা। সৌরজগতের সব গ্রহ উপগ্রহে আমাদের বিচরণ। যেখানে সেখানে চলে যেতে পারি আমরা নিমিষেই। এতে আমাদের না প্রয়োজন হয় টাকা পয়সার, আর না প্রয়োজন হয় গাড়ি ঘোড়ার। সবই আমাদের ইচ্ছের উপর নির্ভর করে। তবে কিছু কিছু জায়গায় দুর্বল আমরা। আল্লাহর সব গ্রহে উপগ্রহে আপনারা যেতে পারেন। আমাদের চাঁদেও যেতে পারেন। তাই উত্তেজনাপূর্ণ হয়ে জানতে চাইল মিমি। মিমির বাচ্চাদের মতো এমন প্রশ্নে হা হা করে হেসে উঠল হারান। হাসি যেন তার থামছেই না। এদিকে আরানকে এমন হাসতে দেখে আশ্চর্য হলো মিমি। কি এমন জানতে চাইলাম ভাবতে নিজের মাথায় একটা টোকা দিয়ে লজ্জায় পাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে ফেলল। মিমিকে লজ্জা পেতে দেখে আরো জোরে সোরে হাসতে থাকলো আহরান। তখন মিমি বলে উঠল, ছাগলের মতো এমন হাসছেন কেন? বাবা মা শুনে ফেলবে তো। তোমার এসব ছাগলামিতে আমি মুখলেস ভয় পাবো? হা হা। আমি নিজে তো একটা ভূত। বেকার হাইসলা বুড়ি। বুড়িকে উদ্দেশ্য করে হাসতে হাসতে কথাটা বলে মুখলেস। এদিকে মুখলেসুর মুখে এমন কথা শুনে রাগে অগ্নিশর্মা বুড়ি। বুড়ির ভাব দেখে মনে হচ্ছে মুখলেসকে গিলেই খাবে, কিন্তু বেচারা কিছুই করতে পারলো না।
কি বা করতে পারবে? বেচারা যে এখানে বন্দী। যদিও বা নাটাবাড়িয়ার কেউ তা জানে না, জানলে কি আর বুড়িকে এখানে শান্তিতে থাকতে দিত? মুখলেস সেদিন বুড়িকে রাগিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। অবশ্য আসার সময় বুড়িকে বলে এসেছিল এখানে সে আবারও আসবে, সেদিন এসে তার সাথে গল্প করবে। বুড়ি সেদিন আর কিছুই বলল না মুখলেসকে। এর কারণ হয়তো মুখলেসের সঙ্গে ভালো লেগেছে তার। যদিও বুড়ি একবার ছুটেছে মুখলেসের উপর, ছেলেটা যথেষ্ট দুষ্টু হলেও সে ভালো মন তার বুঝতে পেরেছে হয়তো বুড়ি। জিনপুরি আত্মা প্রেতাত্মাদের এই এক সুবিধা, মানুষের মন পড়তে পারে দেখতেই। কিন্তু বুড়ি আসলে কি, আত্মার প্রেতাত্মা নাকি পুরী? নাটাবাড়িয়ার কেউ আজও তা জানে না। অবশ্য নাটাবাড়িয়ার লোকজন বুড়িকে ডাইনি প্রেতাত্মা বলেই মনে করে। এ ভয়ে তো কেউ বটতলার ধারে কাছে ঘেঁষে না। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর, কয়েক মাস। এভাবেই কাটতেই মুখলেস মাঝে মধ্যে ছুটে যেত বটতলায়। উদ্দেশ্য থাকতো তার একটাই, বুড়ির সাথে গল্প করা, সময় কাটানো। বুড়িও জমিয়ে আড্ডা দিত মুখলেসের সাথে। কিন্তু মুখলেস বুড়ির সাথে এত আড্ডা এত কথা বললেও বুড়ির সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি। অবশ্য মুখলেস তেমন কিছু জানার চেষ্টাও করেনি। এদিকে কয়েকদিন পরপরই মুখলেসের রাত্রিবেলা বটতলায় যাওয়া আসা গ্রামের লোকজন ভালো চোখে দেখতে পারেনি। সবাই ভাবছে মুখলেসের মাথা খারাপ হয়েছে। তা না হলে কেউ বটতলায় যায়? মরণের ভয় শুধু পাগলেরই থাকে না। এজন্য গ্রামের লোকজন মুখলেসকে তখন এড়িয়ে চলে, কথা বলে না। ও অনেকে আবার পাগল পাগল বলেও খেপায়। কিন্তু মুখলেসের বউ মর্জিনা তাকে ছেড়ে যায়নি। কারণ মুখলেস তার বউকে বোঝাতে সক্ষম হয়েছে তার মাথায় কোনো সমস্যা হয়নি। মূলত সে জিন ভূতকে ভয় পায় না। মুখলেসের কথা মর্জিনা বিশ্বাস করে। মুখলেস ইচ্ছা করলেই গ্রামের মানুষদেরও বোঝাতে পারত তার কোনো সমস্যা নেই। আর সে কোনো ছুটে যায় কেন, কোন কারণে বটতলায়। কিন্তু মুখলেস কাউকে বোঝাতে জানাতে যায়নি, কারণ সে চায়নি বুড়ির সম্পর্কে মানুষ বেশি কিছু জানুক, আর বুড়িকে নিয়ে মানুষের মনের ভয় ভেঙে যাক। বুড়ি যে গ্রামের মানুষদের জন্য আতঙ্ক নয় সেটা প্রকাশ করেনি মুখলেস। সেটি প্রকাশ পেলেই বুড়ির জীবনযাপন যে এখানে দুর্বিষহ হয়ে পড়বে ভালোই বুঝতে পারে মুখলেস। গ্রামের লোকজন বুড়িকে এখন ডাইনি মনে করছে, ভয় পাচ্ছে। আর সে ভয়ে কেউ বটতলার দিকেই যাচ্ছে না। আর এর জন্যই শান্তিতে থাকতে পারছে বুড়ি। মুখলেস এটিই চায়, বুড়ি শান্তিতে থাকুক। আর এর জন্য পাগল উপাধি পেলেও তার কোনো অসুবিধা নেই। কিন্তু এখন সমস্যা হচ্ছে অন্যটা। বউয়ের সাথে ইদানিং মুখলেসের একদমই বনিবনা হচ্ছে না। ইদানিং মর্জিনা মুখলেসের কথা একদমই শুনছে না। মর্জিনাকে উত্তরে যেতে বললে মর্জিনা যাবে দক্ষিণে, আর দক্ষিণে যেতে বললে মর্জিনা যাবে উত্তরে। আর কথায় কথায় ঝগড়া তো আছেই। মর্জিনাকে নিয়ে মুখলেস এখন বড়ই বিপদে আছে। না পারছে খেতে আর না পারছে ফেলতে, এমন একটা অবস্থা। কিন্তু মর্জিনা আগে এমন ছিল না। মুখলেসের প্রতি ছিল তার যথেষ্ট ভক্তি, সম্মান। কিন্তু কি হলো হঠাৎ মর্জিনার, ভেবে পায় না মুখলেস। এজন্যই ঘরে তার একদমই ভাল লাগে না। এদিক সেদিক ঘুরে ফিরেই দিন কাটায়। মুখলেসের এমন অবস্থায় বুড়ি ছাড়া আর কেউই তার পাশে নেই। পাড়ার মানুষ তো পাগল ভেবেই এড়িয়ে চলে। আর এদিকে বউও করে পাগল পাগল। আর তাই মুখলেস ঠিক করেছে আজ রাতে আবারও বটতলায় যাবে, বুড়ির সাথে একটু সময় কাটানোর জন্য। এতে নিজেরও ভালো লাগবে, আর যদি জানা যায় মর্জিনার সমস্যার ব্যাপারে কোনো কথা। মিমির প্রশ্নে আরো জোরে হেসে উঠে আহরান বলতে লাগলো, কেউ শুনবে না এবং দেখবে না। আমার কথা কেউ শুনতে পাবে না, একমাত্র তুমি ছাড়া। তবে আমি চাইলেই সবাই শুনতে পাবে এবং দেখতে পাবে। আচ্ছা, তোমার চাঁদে যাওয়ার অনেক স্বপ্ন, তাই না? আপনি কিভাবে জানলেন? আহরানের প্রশ্নে অবাক হয়ে জবাব দিল মিমি। ভুলে যাও কেন, আমি যে জিন। তোমার মনের সকল গোপন ইচ্ছে, স্বপ্ন সবই আমার জানা। তবে আমি ইচ্ছে করলে এখনই তোমার চাঁদে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি। সত্যি বলছেন? আপনি আমাকে চাঁদে নিয়ে যাবেন? হুম, জিনেরা মিথ্যে বলে না। তবে একটা কথা আছে, আমাকে তোমার তুমি করে বলতে হবে। হুম, অবশ্যই বলবো। বন্ধুত্ব যখন করেছি, কিন্তু চাঁদে নিচ্ছ কবে আমাকে? জানতে চাইল মিমি। এক্ষুনি তৈরি হয়ে নাও। তারপর চোখ বন্ধ করে আমার হাত চেপে ধরো। মিমকে আরান চোখ বন্ধ করে তার হাত চেপে ধরতে বলতেই সাথে সাথেই চোখ জোড়া বন্ধ করে আরানের হাত চেপে ধরল মিমি। আরানের হাত চেপে ধরতেই সাথে সাথে দুজন অদৃশ্য হয়ে গেল চাঁদের উদ্দেশ্যে। আরানের হাত চেপে চোখ জোড়া বন্ধ করতেই মিমি অনুভব করতে লাগলো তারা যেন বাতাসের বেগে উপরের দিকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আরানের কথায় চোখ জোড়া বন্ধ রাখাতে কিছুই দেখতে পায় না মিমি। যদিও মিমি বেশ করে যাচ্ছে চোখ মেলে দেখতে কোথায় যাচ্ছে আর কিভাবে যাচ্ছে। মিমির দেখতে খুব ইচ্ছে করলেও বারবার আহরানের নিষেধাজ্ঞার কথা মনে পড়ে যাওয়াতে নিজের ইচ্ছেকে মাটি চাপা দিতে হলো তার। এভাবে কেটে গেল কয়েক মিনিট। এর মধ্যে মিমির মনে হচ্ছে একবার তার সমস্ত শরীর চরম ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে সমস্ত শরীর গরম পড়ে যাচ্ছে। কখনো চরম ঠান্ডা, আবার কখনো তীব্র গরম। তাপমাত্রার এমন পরিবর্তনশীলতা দেখে মিমি বুঝতে পারল তারা যে চাঁদের ভূপৃষ্ঠের সন্নিকটে। কারণ মিমির জানা আছে চাঁদের বুকে তাপমাত্রা অত্যন্ত পরিবর্তনশীল। চাঁদের পৃষ্ঠে কখনো চরম ঠান্ডা, কখনো তীব্র গরম,
কখনো তাপমাত্রা নেমে যায় শূন্যের নিচে 173 ডিগ্রি পর্যন্ত, আবার কখনো তা উঠে যেতে পারে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাপমাত্রার পরিবর্তনশীলতা দেখে মিমি ভাবলো চাঁদের নিকটে যেহেতু চলে এসেছি, তাহলে এখন চোখ মেলে দেখা যাবে। আর আহরান তো বলে দিয়েছে চাঁদে পৌঁছানোর পরে দেখতে পারবো। এখন তো কাছাকাছি পৌঁছে গেছি, তাহলে চোখ মেলে দেখি। ভাবতে মিমি চোখ জোড়া মেলে তাকালো। মিমি চোখ মেলতে না মেলতেই আহরান চিৎকার করে উঠে বলল, এই তুমি কি করলে কি? আহরানের কথাটা মিমির কান পর্যন্ত পৌঁছালো না। তার আগে জ্ঞান হারিয়ে ফেলল মিমি। জ্ঞান হারাতেই মিমির হাত থেকে আহরানের হাত ছেড়ে গেল। কি করবে এখন আহরান? দিশা না পেয়ে জড়িয়ে ধরল মিমিকে। নাটাবাড়ি গ্রামের পাশের গ্রাম মধুপুর। মধুপুর গ্রামের শেষ প্রান্তে রয়েছে বিশালাকার এক জঙ্গল। স্থানীয় লোকমুখে জঙ্গলটা মধুপুর জঙ্গল নামেই পরিচিত। মূলত গ্রামের নামের সাথে মিল রেখেই স্থানীয় লোকজন এই নাম রেখেছে। মধুপুর জঙ্গলের গহীনে বসবাস করেন চন্দ্রবান নামের এক কবিরাজ। চন্দ্রবানকে সবাই কবিরাজ বলে ডাকলেও তাকে কবিরাজ বলা ভুল হবে, বলতে হবে তান্ত্রিক। কারণ তন্ত্রমন্ত্র নিয়েই তো পড়ে থাকে সারাদিন সবসময়। তার এই তন্ত্রমন্ত্র সাধনায় যেন বিঘ্ন না ঘটেই এজন্য চন্দ্রবান লোকালয় ছেড়ে গহীন জঙ্গলে আস্তানা গেড়েছে। চন্দ্রবানের আস্তানা সম্পর্কে সবাই জানলেও মধুপুর গ্রামের কেউই বিনা কাজে যায় না সেখানে। যদি চন্দ্রবান খেপে যায়, চন্দ্রবানকে মধুপুরের লোকজন প্রচণ্ড ভয় পায়। তার অনেক অলৌকিক ক্ষমতা। সে ইচ্ছে করলেই নাকি মানুষকে বানিয়ে ফেলতে পারে ছাগল। আর ছাগলকে মানুষ। কত জিনপরীকে সে বন্দি করেছে তারও নেই কোনো ইয়ত্তা। খুবই ভয়ঙ্কর তান্ত্রিক এই চন্দ্রবান। তবে চন্দ্রবান কারো ক্ষতি করে না, যদি না সে চন্দ্রবানের ক্ষতি করার চেষ্টা না করে। তবে আজ পর্যন্ত কেউ চন্দ্রবানের সাথে শত্রুতা করতে যায়নি। আর চন্দ্রবানও কারো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। কত মানুষের শরীর থেকে জিনপুরি তাড়িয়েছে তার কোনো হিসেব নেই। সেজু আর ফুলু দুই বন্ধু, দুজনেই ছোটবেলা থেকে চন্দ্রবানের আস্তানা থাকে। চন্দ্রবানের কাজে সাহায্য সহযোগিতা করে। অবশ্যই এর বিনিময়ে অর্থ দেন চন্দ্রবান। আনুমানিক রাত এখন 12টা। নিস্তব্ধ চতুর্দিক। নিশিত এই নিস্তব্ধতায় নাটাবাড়িয়ার বাসিন্দারা আচ্ছন্ন গভীর ঘুমে। যদিও বা একজন এখনো জেগে আছে, তবে অবস্থান করছে ঘরের ভেতরেই। ঘরের লক্ষ্মীকে সাথে নিয়ে নাটাবাড়িয়া গ্রামে এই মুহূর্তে ধ্বংস হয়ে গেলেও যে তারা বাইরে বেরোবে না, তারা ভালো করেই জানে মোখলেস। এই জন্যই তো সারাদিন এই সময়টার অপেক্ষা করেছিল মোখলেস। কখন চারপাশ নিস্তব্ধ হবে আর কখন সে বটতলায় বুড়ির দেখায় রওনা করবে। মোখলেস এখন থেকে লোকচক্ষুর আড়ালে বুড়ির সাথে দেখা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এতে যদি গ্রামের লোকজন তাকে অন্যভাবেই দেখা দেখুক না। এতে যদি গ্রামের লোকজন তাকে পাগল বলা বন্ধ করে, এই জন্য তার এমন সিদ্ধান্ত। বিছানায় ছটপট করতে করতে মোখলেস যখন দেখল ঘড়ির কাঁটায় সময় রাত 12টা, চট জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল মোখলেস। তারপর মাটির সাথে পা টিপে টিপেই ঘর থেকে বেরিয়ে পড়ল, যেন তার বউ আলাপ না পায়। মোখলেস ধীর পায়ে হেঁটে চলেছে বটতলার দিকে। টানা 10 মিনিট হাঁটতেই মোখলেস বটতলায় পৌঁছে যায়। মোখলেস বটতলায় পৌঁছতেই বটগাছের একটা ডালে চড়ে বসে। তারপর ডালে বসে বসে বুড়ি বুড়ি বলে কয়েকবার ডেকে ওঠে। মোখলেস বুড়ির কয়েকবার ডাকতেই তৎক্ষণাৎ বটগাছের পাকুড় গাছের খোঁড়ল থেকে লাল রঙের এক আলোক রশ্মি বেরিয়ে চারপাশে আলোকিত করে ফেলল। লাল রঙের আলোক রশ্মির আলোয় চারপাশ আলোকিত হয়ে গেলে মোখলেস দেখতে পায় সে আলোক রশ্মির উৎপত্তিস্থল থেকে একটা অবয়ব বেরিয়ে এসে তার পাশের ডালে এসে বসলো। অবয়বটা একটা মেয়ের অবয়ব। মোখলেস বুঝতে পারল এই অবয়ব যে বুড়ির অবয়ব, কারণ এখানে বুড়ি ছাড়া অন্য কেউ থাকে না। এই জন্য মোখলেস বিচলিত না হয়ে বরং খুশি হয়ে একটু নড়ে চড়ে বসলো। এর মধ্যে অবয়ব থেকে বুড়ি তার রূপে ফিরে এলো। বুড়ি যখন তার রূপে ফিরে এলো, বুড়িকে তার রূপে দেখতেই মোখলেস তার শার্টের পকেটে হাত ঢুকিয়ে বুড়ির দিকে হাত বাড়িয়ে বলে উঠল, এই নাও মাছ ভাজা খাও। তোমার লাগে বউয়ের করা মাছ ভাজা কইরা চুরি কইরা নিয়ে আইছি। মাছ তো আবার তুমগো পছন্দের খাওন। মাছ ভাজা? মাছ ভাজা দেখতেই বুড়ির জিহ্বায় জল এসে গেল। বুড়ি খুব খুশি, আর তার চোখে মুঠে উঠল আনন্দের আহ্লাদের আটখানা রূপ। বুড়ি যেন কত শত বছর ধরে মাছ চোখে দেখেনি, এমনটাই মনে হয় বুড়ির চেহারা দেখে। বুড়ি এক দৃষ্টে মাছের দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠল, দে মাছ দে। বুড়ি কথাটা বলেই মোখলেসের দেওয়ার অপেক্ষা না করে খপ করে মোখলেসের হাত থেকে মাছ ছিনিয়ে নিয়ে খপা খপ করে খেতে শুরু করে দিল। খপ খপ করে 2 লোকমায় ছোট মাছগুলো খাওয়া শেষ করে বুড়ি তৃপ্তির ঢেকুর তুলে বলে ওঠে, আহ, কত বছর পর আজ মাছ ভাজা খেলাম। এখানে বন্দি হওয়ার পর আর কোনোদিন মাছ ভাজা খাওয়াই হয় নাই। মাছ কেন কিছুই খেতে পারি নাই, না খেয়ে এখানে বছরের পর বছর কাটিয়েছি। কি বন্দি মানে? আশ্চর্যান্বিত হয়ে জানতে চাইল মোখলেস। আমি এখানে বন্দি, এই বটগাছের খোড়লে আমি বন্দি। কে বন্দি করেছে তোমারে? জানতে চাইল মোখলেস। হারামি চন্দ্রবান। চন্দ্রবান আমার জীবন সংসার সব ধ্বংস করে এইখানে আমাকে আটকে রেখেছে। শুধু আটকে রাখেনি, আমাকে মুক্ত করার সহজ কোনো উপায়ও রাখেনি।
খাবার দাবার খাওয়ারও কোনো উপায় রাখেনি হারামি চন্দ্রবান। আমাকে এখানে আটকে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কি করছো তুমি? কেন বন্দি করেছে? সব খুইলা কও আমারে। আমি হলাম জিন কন্যা। আমার বাবা ছিলেন জিন, তবে আমার মা পরী ছিলেন না। মনুষ্য জাতির সন্তান ছিলেন আমার মা। আমার জন্ম পৃথিবীতেই, আর বেড়ে ওঠাও পৃথিবীতে। আমার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে তোদের এই পৃথিবীতেই। আমার বাবা মা বিয়ের পরে পৃথিবীতেই বসবাস করত। যদিও বা বিয়ের পরে মাকে জিন রাজ্যে নিয়ে গিয়েছিল বাবা, কিন্তু আমার দাদা জিন রাজ্যে জায়গা দেননি তাদের। কারণ মনুষ্য জাতির এক কন্যাকে বিয়ে করায় সেই বিয়ে মানতে পারেননি তিনি। তার ইচ্ছে ছিল ছেলেকে জিন রাজ্যের কোনো পরীর সাথে বিয়ে দিবেন ধুমধাম করে। এজন্য তাকে না জানিয়ে এক মানবীকে বিয়ে করায় বাবাকে জিন রাজ্য থেকে বিতাড়িত করেন আমার দাদা। জিন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবা মা বসতি গড়েন পৃথিবীতে, তোদের পাশের গ্রাম মধুপুরে। তারপর সুখে শান্তিতে কাটতে থাকে তাদের সংসার জীবন। এভাবে কেটে যায় 2 বছর। এরই মধ্যে মা বুঝতে পারে তার গর্ভে নতুন মেহমানের আগমন ঘটেছে। খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনি। তারপর বাবা কাজ শেষে বাড়িতে ফিরতেই মা খুশির খবরটা বাবাকে জানান। শুনে বাবাও খুশিতে আত্মহারা। বাবা মা দুজনেই সেদিন অনেক খুশি হন। তবে বাবা মা খুশি থাকলেও মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়তেন তাদের সন্তান কি রূপে ভূমিষ্ঠ হবে, মানব রূপে মানুষ হয়ে নাকি জিন রূপে জিন হয়ে। আমার বাবা মা দুজনেই চাইতেন তাদের সন্তান যেন মানুষ হয়, তার ভেতর যেন মানব সত্তার অস্তিত্ব বিদ্যমান থাকে। আমার বাবা মা দুজনেই জানতেন জিন আর মানবীর শারীরিক মিলনের মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হবে তার মধ্যে হয় মানব সত্তা বিদ্যমান থাকবে আর না হয় জিন সত্তা। তবে একত্রে দুটো সত্তা বিদ্যমান থাকা অকল্পনীয়, হয় মানুষ না হয় জিন। এভাবে দেখতে দেখতে তাদের মেহমান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসে, আর তাদের কোলে আলোকিত করে জন্ম হয় আমার। মানবরূপে মেয়ে সন্তান দেখে সেদিন আমার বাবা মায়ের খুশি শেষ ছিল না। তবে সেদিন মায়ের থেকেও বাবা একটু বেশি খুশি ছিলেন। মেয়েরা যে বাবাদের ভক্ত একটু বেশি হয়, এই জন্যই হয়তো। আমার মা যে অখুশি ছিলেন তেমন না, কিন্তু ব্যাপারটাও তিনি অফুরন্ত খুশি ছিলেন। তবে বাবার থেকে হয়তো একটু কম। দুজন মিলে আমার নাম ঠিক করেন লিয়ানা। অবশ্য নামটা বাবাই ঠিক করেছিলেন আর মা পছন্দ করেছেন। যাই হোক, এভাবে দিন কাটতে থাকে। আমিও বেড়ে উঠতে থাকি স্বাভাবিকভাবে, সাধারণ মেয়েদের মতো করে। এরপর আমি একটু বড় হয়ে বুঝতে শিখলে স্কুলে ভর্তি করিয়ে দেন বাবা। এদিকে আমার পরে বাবা মা আর কোনো সন্তান নেন না, কেননা তাদের আদরের ছিলাম খুব। যদি আরো সন্তান নিতে গেলে আমার আদরে কমতি ঘটে, তা তারা চাননি। আর এইভাবেই তারা আর কোনো সন্তানও নেননি। এভাবে কেটে যায় আরো কয়েক বছর। এরই মধ্যে আমি বড় হয়ে যাই। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন সবে কলেজে ভর্তি হয়েছি। সে সময়ই একদিন বাবা আমার জন্য বিয়ের সম্মত নিয়ে আসেন। পাত্র শহরে থাকে। পাশের গ্রাম নাটাবাড়িয়ার আলতাফউদ্দিনের ছেলে লতিফউদ্দিন। গ্রাম অঞ্চলে মেয়েদের বিয়ে একটু কম বয়সে থাকতেই দিয়ে দেওয়া হয়। আমার তো ক্লাস 9 থাকতেই একটা সম্বন্ধ আসছিল। সে সম্বন্ধে অবশ্য মা রাজি থাকলেও বাবা রাজি ছিল না। যাই হোক, এবারের সম্বন্ধে বাবা এক পায়ে রাজি। ছেলে শহরে চাকরি করে। না রাজি হয়ে উপায় আছে। দুদিন পরেই লতিফের সাথে আমার বিয়ের তারিখ চূড়ান্ত হয়, সামনে শুক্রবার। এদিকে লতিফদের কাছে বাবা তার পরিচয় গোপন করেন। তিনি যে মানুষ নন, বরং জিন, এটি গোপন করে। অবশ্য বাবা জিন রাজ্য ছেড়ে আসার পর থেকে তখন পর্যন্ত কেউ জানতই না বাবার আসল পরিচয়। সবাই বাবাকে মানুষ হিসেবেই চিনত, জানতই। এই জন্যই মূলত লতিফদের কাছে বাবা তার আসল পরিচয় আর দিতে চায়নি। কিন্তু মা বাবাকে বলেছিল লতিফদের যেন সত্যিটা বলে দেয়। মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু করা মঙ্গলের হয় না। কিন্তু বাবা মায়ের কথা শুনেনি। উল্টো বাবা মাকে বুঝিয়েছে, দেখো আমি এখন কোথায় থাকি, কিভাবে থাকি, মানুষের মতন করে। মানুষ সেজেই তো থাকি নাকি? মানুষের মতন মাঠে ঘাটে কর্ম করে খাই। আর আমার ভবিষ্যৎকালে কখনো জিন রাজ্যে যাওয়ার ইচ্ছেটাও নাই। এখন দেখো, যদি সত্যি বলতে যাই ভয় পেয়ে তারা বিয়ে ভেঙে দিবে। তারা ভাববে আমাদের মেয়েও পড়ি, অথচ আমাদের মেয়ে মানুষ। বিশ্বাসই করবে না তারা। কাজের কাজ কিছুই হবে না। উল্টো গ্রামের সবাই জেনে যাবে আমি যে একজন জিন। মার বাবাকে কিছুই বলেন না। বাবার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে দেখে যাক, এ নিয়ে আর কোনো কথা হয় না। লতিফের সাথেই আমার বিয়ে হয়। কেটে যায় আমার বৈবাহিক জীবনের 2 বছর। কিন্তু ততদিনে আমি জানতে পারি আমি যে মানবজাতির সন্তান নই, বরং জিন জাতির সন্তান আমি। ব্যাপারটা আমি হয়তো কখনো জানতে পারতাম না যদি না আমি নিজে বুঝতে না পারতাম আমি জিন কন্যা পড়ি। আমার মধ্যে বিদ্যমান জিন সত্তা, আমার শরীরে বয়ে চলেছে জিনের রক্ত। এতটুকুই বলে থামলো লিয়ানা। লিয়ানাকে থামতে দেখে মোকলেস বলে উঠল, কিভাবে বুঝলা তুমি যে পড়ি? থামছু কেন? তারপরে কি হয়েছিল? ধৈর্য হারাচ্ছিস কেন? চুপ করে বসে থাক বলছি। মোকলেসকে উদ্দেশ্য করে লিয়ানা কথাটা বলে উঠতেই আবারও বলতে শুরু করে, সকাল সকাল চন্দ্রমান কবিরাজের কাছে সিজুক খবর নিয়ে এসেছে পাশের গ্রামে একটা যুবতী নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবরটা শুনতেই যেন খুশিতে আত্মহারা চন্দ্রবান। এমন একটা খবরের আশায় আশায় 2 বছর কাটিয়েছে চন্দ্রবান।
কিন্তু মন্দ ভাগ্য হলে যা হয়, ধারে কাছের কোনো গ্রামে গত ২ বছরে কোনো যুবতী মেয়ে আত্মহত্যা করেনি। অবশ্য একবার একটা যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু যুবক তো কোনো কাজে আসে না চন্দ্রবানের। চন্দ্রবান সিজুকে বলল ফুলুকে ডাকতে। ফুলু আসতেই ফুলুকে নিজ মুখে খুশির সংবাদটা দিল চন্দ্রবান। খবরটা শুনতেই চন্দ্রমাতের মতো খুশিতে আটখানা ফুলু। চন্দ্রবানের কথায় এক অন্যরকম সুর বেজে উঠল। ওস্তাদ, তো আমরা যাচ্ছি কখন? আপনিও কি যাবেন, না আমি আর সিজু যামু? মাইয়েডারে আনুম না আগে? সিজু দেখাইছে এখনো হসপিটালে, পোস্টমর্টেম হয়নি, আনতে আনতে রাত হইব। তয় আমার মনে হয় না আইজ আর কবর দিব। কি কোন উস্তাদ, আইজকার দাফন দিব না? জানতে চাইল ফুলু। আইজে দিব না হুই না আইসি, মাইয়ার মাই কইল, বলল সিজু। বেলা ৩টার দিকে জ্ঞান ফিরে মিমির। জ্ঞান ফিরতেই নিজেকে তার রুমে আবিষ্কার করে সে। নিজেকে নিজের রুমে দেখতেই চমকে উঠে মিমি। আমি রুমে কিভাবে আসলাম? আমি তো চাঁদে যাচ্ছিলাম। তাহলে আমার রুমে কেন আমি? আর চাঁদে পৌঁছালেও বা আসলাম কখন? আরানি বা কোথায়? সে তো আমার সাথেই ছিল। আর সবাই বা কেন আমার রুমে? কি করে সবাই এখানে? বিস্মিত হয় মিমি। কত শত প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তার মাথায়। জ্ঞানী বা হারিয়েছে কেন? আবার চাঁদে না থেকে এইখানে কেন? আর বা সবাই তার পাশে কেন? এসব দেখে আশ্চর্যান্বিত হলো মিমি। কিছুই যেন বুঝতে পারছে না সে। কি ঘটেছে বা কি ঘটবে? কোনো কিছুই মাথায় খেলছে না তার। এদিকে চাঁদে যাওয়ার ব্যাপারটা যে মিথ্যে বা স্বপ্ন নয়, তাও বুঝতে পারছে মিমি। কারণ এখনো তার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা হয়ে আছে। এই মুহূর্তে আহরান পাশে থাকলে ভালো হতো। সব প্রশ্নের জবাব পাওয়া যেত। মনে মনে ভাবল মিমি। মিমি যখন এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন, তখনই করিম সাহেব মিমিকে প্রশ্ন করে বসল, কি রে মা, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? আব্বু, আমি নিজেও না কিছুই বুঝতেছি না। তোমরা সবাই এখানে কেন? রাতেও তো সুন্দর করেই ঘুমিয়েছিলাম প্রমিকে সাথে নিয়েই। কিন্তু এখন ঘুম ভেঙেই তো দেখি তোমরা সবাই আমার রুমে। আর আমার কই বা কি হয়েছে? আমি তো ঠিক আছি। গত রাতের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য কিছু না বুঝার মতো করে জবাব দিল মিমি। হ, ঘুম ভেঙে দেখছু সবাই আমার রুমে। মাথা ভেঙে দেখছু অজ্ঞান হয়ে পড়েছিলি তুই। কি হয়েছে সত্যি কইরা ক, লুকাইছু কেন? রাগান্বিত হয়ে জানতে চাইল রোকেয়া বেগম। আরে নানু, বললাম না কিছুই হয়নি, তুমি যাও প্রমিকে জিজ্ঞেস করো, বলল মিমি। প্রমি তো প্রথম দেখেছে তুই যে ফ্লোরে পড়ে আছিস জ্ঞান হারিয়ে। পাশ থেকে কথাটা বলল মিমির আম্মু। মিমির আম্মু কথাটা বলে শেষ করতে না করতে রোকেয়া বেগম আবারও বলে উঠল, আমি কইছিলাম না ও ফিরে আইছে। দেখছু, দেখছু এখন এই কাম ওই শয়তানটার। ওই আমার নাতনিরে ভয় দেখায় আর নিয়ে যাইবার চায়। কিন্তু তুই এসব আমাদের থেকে লুকাচ্ছিস কেন? তুই ক আম করে, তাই বুঝতে পারছি না। চুপ কর তো, কি শুরু করলি তোরা? আর আব্বু আম্মু, তোমরাও আমার কিছু হয় নাই বলতেছি, বিশ্বাসই করছো না। আর নানু, তুমি বারবার কার কথা বলো? কে ফিরে এসেছে, কে? তা তোর জানা লাগবো না। রাগান্বিত স্বরে কথাটা বলেই প্রস্থান করলো রোকেয়া বেগম। আর তখন মিমির পাশে গেল মিমির আম্মু। তারপর মিমিকে তার সাথে করে গোসলখানায় নিয়ে গেলেন। একটু পরে নিজের হাতে মেয়েকে গোসল দিয়ে বের করে তারপর খাইয়ে দিয়ে নিজের রুমে চলে গেলেন মিমির আম্মু। তিনি হয়তো কিছু বুঝতে পারছেন, মিমির সাথে কিছু একটা ঘটছে, কিন্তু মিমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। সবার সামনে হয়তো বলতে চাচ্ছে না, তাই হয়তো মিমিকে নিজের হাতে গোসল করিয়ে দিয়েই চলে গেলেন, আর কিছু জিজ্ঞেস না করে, বিরক্ত না করে। সারাদিন কেটে গেল। দিনের আলো অন্ধকারের মাঝে হারিয়ে রাতে থামল। রাত নামতেই রোকেয়া বেগম মিমির রুমে এসে বসা দিল। আজ রাতে নাকি মিমির সাথে ঘুমাবেন তিনি। আবার কি ঘটে যায়? বিপদের গন্ধ পাচ্ছেন নাকি? এজন্যই এত সতর্ক রোকেয়া বেগম। নাতিনকে হারাতে চান না তিনি। এদিকে নানুকে সাথে নিয়ে ঘুমাতে নারাজ মিমি। আরানের দেখা আজ রাতে পাওয়াই লাগবে যে তার। ব্যাপারটা ক্লিয়ার হতে হবে তার। তার এত সব প্রশ্নের জবাব পাওয়া লাগবে যে। কিন্তু কি করবে এখন সে? নানুর পাশে কি আহারান দেখা দিবে? যদি না দেয়, আর দিলেও যদি নানুর কাছে ধরা পড়ে যায়? নিস্তব্ধ রেশতি। বিছানায় ছটপট করছে মিমি। চোখে তার বিন্দুমাত্র ঘুম নেই। একদমই ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করে কোনো রকম রাত পার করছে। নানুর পাশে আজ তার কেমন যেন অস্বস্তি লাগছে। কিন্তু কেন? আগে কখনো তো এমন হয়নি তার। কিন্তু আজ কেন? আগে মিমি নানুর সাথে ঘুমানোর জন্য পাগল হয়ে যেত। নানু তাদের বাড়িতে আসলে বা সে নানুর বাড়িতে গেলেই নানুর পিছু পিছু পড়ে থাকতো। তাহলে আজ কি হলো মিমির? নানুর পাশে কেন তার এমন অস্বস্তি লাগছে? আরানের জন্য নয়তো? আরানের কাছে পাওয়া বা আরানের দেখা পাওয়ার জন্য এমন ছটফট করছে না তো? হ্যাঁ, আরানের দেখা পেতেই মিমি এমন পাগল পাগল করছে। ঘড়ির কাঁটায় টিকটিক করে। রাত যতই গভীর হচ্ছে ততই যেন মিমির বুকের ধুকধুকানি বাড়ছে। আহারান কেন আসছে না? নাকি আসবে না? কিন্তু কেন আসবে না? আমার সাথে নানুকে দেখে আসছে না। কিন্তু আহারান তো আমাকে বলেছিল, আমার সাথে হাজারজন থাকলেও সে আসবে। তাহলে নানুকে আহারান ভয় টয় পাচ্ছে না তো? কিন্তু সে জিন হয়ে একজন মানবীকে কেন ভয় পাবে? এর পিছনে
অন্য কোনো কারণ-টারণ আছে হয়তো। ধুর! মাথা কিসব উল্টাপাল্টা ভাবছি আমি। এই নানুর জন্যই যত যা কিছু হচ্ছে। প্রমিকে নিয়ে ঘুমালে আমাকে কি ভূতে খেয়ে নিত? কি জ্বালায় যে পড়লাম! হাজার চেষ্টা করেও মিমির কিছুতেই ঘুম আসছে না। শুধু কিসব উল্টাপাল্টা কথাবার্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অলরেডি তার মাথা ব্যথাও করছে। শেষমেশ শত চেষ্টা করেও চোখ জোড়া শেষ এক করতে না পেরে চোখ দুটো বন্ধ করে রেখেছে মিমি। এভাবে যেন তার একটু ভালো লাগছে। এভাবেই কিছুক্ষণ চোখ জোড়া বন্ধ করে রাখলো মিমি। তখনই হঠাৎ মিমির কানে ভেসে আসলো রুমের মেঝেতে কারো হাঁটাহাঁটির শব্দ। কেউ একজন যেন তার রুমে ধীর পায়ে টিপ টিপ করে হাঁটাহাঁটি করছে। চতুর্দিকে নিস্তব্ধতা বিরাজ করায় সে হাঁটার শব্দ মিমির কানে স্পষ্ট ভেসে আসছে। কয়েকবার হাঁটাহাঁটির শব্দ হয়েই আবার যেন সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। তাহলে কি এতক্ষণ ভুল শুনেছি? হতে পারে। অতিরিক্ত চিন্তায় এমনটা হয়। মিমি যখন ভুল শুনেছে বলে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল, তখনই আবারও সেই হাঁটাহাঁটির শব্দ তার কানে ভেসে আসলো। দ্বিতীয়বারের মতো শব্দটা শুনতেই এবার মিমির বুকের ভেতর ধুকধুক করে উঠল। মিমির বুকের ভেতর ধুকধুক করে উঠল যখন, ভুল শুনিনি তাহলে। কিন্তু কে হাঁটছে? নানু তো আমার পাশে বিভোর ঘুমের। কিন্তু আর এসেছে নাকি? চোখ মেলে দেখল মিমি। না, কেউই তো নেই। মিমি যখন ড্রিম লাইটের মৃদু আলোতে কে হাঁটছে তাকে খুঁজতে, ঠিক সেই সময় একজন মিমির পিঠের নিচে দুহাত ঢুকিয়ে আলগি দিয়ে মিমিকে কোলে তুলে নিল। মিমি কাউকে দেখতে পায় না। অদৃশ্য কারো স্পর্শে মিমির সারা শরীর শিউরে উঠল। চুপসে থাকলো মিমি। কিছু যেন তার মুখ দিয়ে বেরোচ্ছে না। সে মূলত চাচ্ছে না কিছু বলতে। তাহলে যদি কোল থেকে নামিয়ে দেয়, তা চায় না মিমি। মিমি যেন চায় এই যুবকের কোলে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে। রাখবে তো সে। এই প্রথম কোনো যুবকের স্পর্শ এসেছে মিমি। বেশ লাগছে তার। ভালোবাসার মানুষের সংস্পর্শ কার না ভালো লাগে। যুবক মিমিকে কোলে নিতেই মিমি বুঝতে পারল কার কোলে সে। সে যে আহরানের কোলে। যদিও মিমি আহরানের চেহারা অন্ধকারে দেখতে পায়নি, কিন্তু অনুভবে বুঝতে পারল সে আহরান। এজন্যই মিমি চুপচাপ থাকলো। আর মিমিকে চুপচাপ দেখে সে সুযোগটা কাজে লাগিয়ে আরান মিমির রসালো ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। মিমি এবারও কিছু বলছে না, তবে চেহারায় হাসি ফুটিয়ে সম্মতির জানান দিল। তারপর মিমিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো আরান। কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানার প্রয়োজন মনে করলো না মিমি। যেটা নিয়ে যেতে চায় নিয়ে যাক। মিমির কোনো ভয় নেই, কারণ এরই মধ্যে আরানের প্রতি তার যথেষ্ট বিশ্বাস আস্থা তৈরি হয়েছে। প্রতিদিনের মতো সেদিনও আমি রাতের ৯টা নাগাদ ঘুমিয়ে পড়ি। বিছানায় শরীর এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে যাই আমি। কিন্তু মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই বিছানায় উঠে বসি। বিছানায় উঠে বসতে আমি আমার পিঠে ভারী কিছু একটার অস্তিত্ব অনুভব করি। চমকে উঠি আমি। পিঠে এটা কি আমার? তড়িঘড়ি করে পিঠে হাত দিয়েই আয়নার সামনে গিয়ে দাঁড়াই। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই আমার জ্ঞান হারানোর উপক্রম। এ আমি কি দেখছি? ডানা কিভাবে আসলো আমার পিঠে? আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে বড় বড় দুটো ডানা দেখতেই আমি চিৎকার দিয়ে উঠতে যাই। কিন্তু চিৎকার করে ওঠার আগেই পিছন থেকে কেউ একজন আমার মুখ চেপে ধরে। মুখ চেপে ধরতে আমি বেশ ভয় পেয়ে যাই। তখন আমি ভয়ে বয়ে পেছন ফিরে দেখি আমার বাবা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে আছেন। বাবাকে এত রাতে আমার ঘরে দেখে আমি অবাক। বাবা কখন আসলো? আর কিভাবে রুমে ঢুকলো? রুমের দরজা তো লাগানো। বিস্মিত হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এত রাতে এখানে? আর কিভাবে ঘরে ঢুকেছেন? ঘরের দরজা তো লাগানো ছিল। চুপ, একদম চুপ থাক। চুপচাপ আমার সাথে বাইরে বেরিয়ে আয়। সবকিছুই তোকে বলবো। আমি তখন বাবার সাথে চুপচুপি বাইরে বের হয়ে ঘরের থেকে একটু দূরে আড়ালে গিয়ে দাঁড়ালাম। বাবা তখন এক এক করে তার জীবনের সকল ঘটনা শুরু থেকে সবকিছু জানায় আমাকে। সব শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। আমি একটা পড়ি তাহলে? হ্যাঁ, তুই মানবী না। তুই একজন পড়ি। তবে আমি আর তোর মাও তা জানতাম না। কারণ তোর জন্ম মানব সন্তানের মতনই হয়েছিল। আর তুই বড়ও হয়েছিলিস মানুষের মেয়েদের মতন করে। আর তোর শরীরের মধ্যে কোনো পরি বা অশরীরী অস্তিত্ব বিদ্যমান ছিল না। সেজন্য অবশ্য খুশি ছিলাম আমরা। তবে সত্যি বলতে, তুই যে পরি ব্যাপারটা যদি আমরা আগে বুঝতে বা জানতে পারতাম, তাহলে কখনোই মানব সন্তানের সাথে তোর বিয়ে দিতাম না। একটু আগে তোর ভেতর অশরীরী জিনের শক্তি প্রবেশ করে। আর তোর জন্মদাতা হওয়াতে আমি সাথে সাথে জানতে পেরে যাই। আর তখনই এখানে ছুটে আসি। কারণ আমি জানতাম হঠাৎ শারীরিক পরিবর্তন দেখে ঘাবড়ে যাবি তুই। তাই তো মুহূর্তে বাতাস হয়ে চলে আসলাম। শোন মা, তুই যে মানুষ না বরং তুই পড়ি, কথাটা কাউকে জানাবি না। এমনকি তোর স্বামীকেও জানাবি না। না হলে কিন্তু সমস্যায় পড়বি। কবিরাজ ডেকে তাহলে হয় বন্দি করবে, না হয় পুড়িয়ে ফেলবে। পুড়িয়ে ফেলবে? হুম, পুড়িয়ে ফেলবে। কিন্তু বাবা, আমার ডানা লুকাবো কিভাবে? ডানা দেখলে তো তারা চিনে ফেলবে। এজন্যই তো আমি ছুটে এসেছি তোকে সব জানাতে আর শিখাতে। তারপর বাবা এক এক করে আমাকে সবকিছু শিখিয়ে দিয়ে যান। কিভাবে মুহূর্তে অদৃশ্য হব, আর কিভাবে বিভিন্ন রূপ ধারণ করব। তারপর কিভাবে নিমিষেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাবো। সবকিছু আমাকে শিখিয়ে বাবা চলে যায়। বাবা সেদিন চলে গেলে আমি তখন আস্তে আস্তে ঘরে ঢুকে শুয়ে পড়ি।
এভাবে কাটতে থাকে আমার দিনকাল। মানব জীবন থেকে পরিজীবন বেশ উপভোগ্য। নিজের ইচ্ছে মতো সবকিছু করা যায়। যখন তখন হারিয়ে যাওয়া যায় অজানায়। এক দেশ থেকে অন্য দেশ। কোনো বাধা নিষেধ নেই। একেবারে মুক্ত পাখির মতন স্বাধীন জীবনযাপন। তবে যেখানে সেখানে যখন তখন যেতে পারলেও আমি দিনের বেলায় কোথাও যেতাম না। কারণ আমাকে লতিফের পরিবারের কেউ কোনো দরকারে খুঁজে না পেলে যদি সন্দেহ করে বা যদি ধরা পড়ে যাই, এসব ভেবে আমি দিনের বেলা কোথাও যেতাম না। তাছাড়াও আমি এরই মধ্যে লতিফকে খুব বেশি ভালোবেসে ফেলি। লতিফ ছিল আমার জীবনের প্রথম পুরুষ। হোক না সে মানব জাতির। আমিও তো তখন মানবী ছিলাম। আমার মাও একজন মানবী। আমি তখন ইচ্ছে করলেই লতিফের সংসার ফেলে যেথায় সেথায় পাড়ি জমাতে পারতাম। কিন্তু আমি তা কখনোই করিনি। লতিফ যথেষ্ট ভালো মানুষ। আর আমাকে খুব ভালোবাসে। কিন্তু লতিফ দেরি করে করে বাড়িতে আসতো চাকরির দোহাই দেখিয়ে। যাই হোক, যখন আমি পরি হয়ে গেলাম তখন থেকে প্রত্যেক রাতে শহরে যেতাম লতিফের দেখায়। তারপর অপলক দৃষ্টিতে দেখেই তাকিয়ে থাকতাম লতিফের মায়াবী চেহারায়। আবার কখনো কখনো হারিয়েও যেতাম লতিফের সাথে ভালোবাসার আদিম খেলায়। কিন্তু সবকিছুই লতিফের অজানা থাকতো। কারণ সেখানে গিয়েই আগে লতিফকে ঘুম পাড়িয়ে দিতাম মন্ত্র বলে। তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত লতিফ। আর সে সুযোগে আমি প্রাণ ভরে দেখতাম, ভালোবাসতাম। সেদিন ছিল অমাবস্যার রাত। সকাল থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি। সেই সাথে বইছে প্রচুর বাতাসও। রাত তখন গভীর। নিস্তব্ধতা বিরাজ করছে চতুর্দিকে। আর একটু পরপরই জানালা দিয়ে মুখের উপর এসে পড়ছে বৃষ্টির আঁচ। রাতের এই অন্ধকারে বৃষ্টি ফোঁটা দেখা যাচ্ছে না। তবে একটু পরপর বিজলির ঝলকে বাইরে ভিজে থাকা গাছগুলোর সাথে বৃষ্টির ঝরে যাওয়া খুব সুন্দর করে চোখ এসে পড়ছে। এমন বৃষ্টি ঝরা রাতে ঘুমাতে আমার বেশ ভালো লাগলেও সেদিন ঘুম আসছিল না। কোনো একজনের শূন্যতা অনুভব করছিলাম খুব। হ্যাঁ, সেই সময় লতিফের শূন্যতাই অনুভব করছিলাম আমি। কাউকে না দেখে ক্ষণে ক্ষণে তাকে অনুভব করা কি ভালোবাসা? হ্যাঁ, এটাই ভালোবাসা, যা এই মুহূর্তে আমি বেশ অনুভব করছি। এজন্যই এত বড় ঘরটাতে শ্বশুর-শাশুড়ি থাকতেও আজ আমার একা লাগছে। লতিফের সঙ্গ পাওয়ার প্রয়োজন বোধ করছি খুব। আর দেরি করা ঠিক হবে না ভেবেই মুহূর্তে অদৃশ্য হয়ে শহরের উদ্দেশ্যে রওনা করলাম। কয়েক মিনিটের মধ্যে শহরে পৌঁছে দেখলাম লতিফ বিছানায় পড়ে বেঘোরে ঘুমোচ্ছে। শহরেও আজ বৃষ্টি হচ্ছে। তবে গ্রামের তুলনায় একটু কম হলেও পরিবেশটা বেশ শীতল। আর পরিবেশের এই শীতলতাকে কাজে লাগিয়েই লতিফ বেঘোরে ঘুমাচ্ছে। বৃষ্টির রাতে মানুষের মনে রোমান্টিকতার উদয় ঘটলেও লতিফের ঘুমানো দেখে মনে মনে ফিক করে হেসে উঠলাম আমি। আমি কাছে থাকলে হয়তো কখনোই ঘুমানোর কথা ভাবতো না। বেচারার জন্য মায়া হয়। ঘুমন্ত লতিফকে যে কি নিষ্পাপ নিষ্পাপ লাগছে, সবসময় লাগলেও আজ একটু বেশিই লাগছে। বেচারা বিয়ে করা বউকে একটু সময় দিতে পারে না। আচ্ছা, লতিফ যদি ব্যাপারটা জানতো তবে কেমন হতো? লতিফ আমাকে কাছে পেয়ে খুশি হতো নাকি অবাক? লতিফের বিছানায় তার মাথার কাছে বসে বসে যখন আমি এসব ভাবছি, তখনই হঠাৎ কেসে উঠল লতিফ। ঠান্ডা লাগছে বোধহয়। আমিও যে ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। এদিকে আমার ঠোঁট জোড়া যেন আমার নিয়ন্ত্রণে থাকতে চাইছে না। হারিয়ে যেতে চাচ্ছে লতিফের ঠোঁট জোড়ার মাঝে। আমার বাধা দেওয়া কি ঠিক হবে? যাক না হারিয়ে। রাত প্রায় শেষের দিকে। ফজরে বাকি ঘন্টাখানেক। আর কিছুক্ষণ থাকা কি ঠিক হবে? লতিফের মা নামাজ পড়তে উঠে আমায় বিছানায় না দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। ঘন্টাখানেক সময় কিন্তু কম না। ভেবেই লতিফের ঘুমন্ত ঠোঁটে মুখের চুমু খেতে শুরু করলাম। হারিয়ে যেতে চাইলাম স্বামী স্ত্রীর বৈধতায়। কিন্তু তখনই সিদ্ধান্ত বদলালাম। ঠিক করলাম এখনই ফিরে যাব। উঠে যেতে চাইলাম লতিফের কাছ থেকে। কিন্তু তখনই ঘটল বিপত্তি। আমি লতিফের বিছানা থেকে যখনই নামতে যাব, তখনই হঠাৎ লতিফ আমার হাত চেপে ধরল। লতিফ হাত চেপে ধরতেই বুঝতে পারলাম কত বড় ভুল করে ফেলেছি। মন্ত্র বলে লতিফকে অচেতন করতে ভুলে গেছি। নিজের ভুল বুঝতে পেরে জিহ্বায় কামড় বসিয়ে অদৃশ্য হয়ে যেতে চাইলেই লতিফ শক্ত করে হাত চেপে বসে উঠল। বউ, কই যাস তুই? আমি তোর ব্যাপারে সব জানি। তুই যে মানুষ না। চন্দ্রবান কবিরাজ সিজুকে পাঠালো আত্মহত্যাকারী সেই যুবতীর বাড়িতে খোঁজ খবর নিয়ে আসতে। আজই কি দাফন করবে সে মেয়েকে? আর করলেই বা কোন জায়গায় করবে, কখন করবে? এই সকল সব তথ্য জেনে আসতেই সিজুকে পাঠিয়েছে। দাফন করার সে জায়গাটা চিনে আসা চন্দ্রবানের জন্য খুবই জরুরি। কেননা রাতে না হয় ঝামেলায় পড়তে হবে, আর সময়ও বেশি নষ্ট হবে। কিন্তু রাতে সময় নষ্ট করা একদম যাবে না। অল্প সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে। সিজুকে যুবতীর বাড়িতে পাঠিয়ে চন্দ্রবান ফুলুকে ডাকে তার তন্ত্র সাধনাগারে। ফুলু তন্ত্র সাধনাগারে প্রবেশ করতেই ফুলুর হাতে তার মাঝারি সাইজের খড়গটা তুলে নিয়ে চন্দ্রবান বলে ওঠে, ধার কইরা রাখ। আইজ রাইতে এই খড়গটাই কাজে দিব। যত্ন সহকারে ধার দিয়ে রাইখা দে। ফুলুর হাতে খড়গটা তুলে দিয়ে চন্দ্রবান তার তন্ত্র সাধনাগারের দরজা লাগিয়ে দিল। তারপর সাধনাগারের চৌকি নিচে থাকা বস্তায় পেঁচানো কুষ্টি পাথরে তৈরি মাথাবিহীন কালো মূর্তিটা বের করে নিল। তারপর সে আস্তে আস্তে মূর্তিটাকে বস্তার ভেতর থেকে বাইরে বের করলো। এরপর
মূর্তিটাকে বাইরে বের করে তার পুরনো কাপড় দিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করতে করতে বলে উঠল, প্রভু, সব ঠিকঠাক থাকলে আজ কত বছর পর তোমার দেখা পাবো। চিন্তা করো না, তোমার আজ জীবন্ত কর্মই। চেহারায় একরকম রহস্যকর হাসি ফুটিয়ে কথাগুলো বলতে বলতে মূর্তিটা ঝেড়ে মুছে আবারও বস্তায় পেঁচিয়ে আগে জায়গায় রেখে দিল চন্দ্রপান। এর মধ্যে সিজু সমস্ত তথ্য জেনে হাসি মুখে আস্তানায় ফিরল। আস্তানায় এসে দেখে চন্দ্রবান তন্ত্র সাধনাগারে। ডাকতে শুরু করলো সিজু। চন্দ্রবান দরজা খুলে সিজুকে ভেতরে আসতে বলল। সিজু ভেতরে ঢুকবে তখনই ফুলু এসে হাজির। মাঝারি সাইজের খড়গটা দোলাতে দোলাতে ফুলু বলল, উস্তাদ, কাম শেষ। এটার এক কোপে এখন মানুষ কেন, হাতির কল্লাও পইরা যাব। হা হা, হাতির কল্লা পড়নের কাম নাই, যুবতীর কল্লা পড়লেই হইল। আয় ভেতরে তোরা, চেহারায় হাসি নিয়ে বলে থামলো চন্দ্রবান। ওস্তাদ, আজকে রাইতেই কবর দিব গ্রামের কবরস্থানে। তো এই গ্রামের মানুষ প্রথম প্রথম রাজি হয়েছিল না একটা পাপীকে পবিত্র কবরস্থানে কবর দিতে, কিন্তু যুবতীর মাই কাইন্দা কাইডা সবাই রাজি করাইছে। এখন ঠিক হইল কবরস্থানেই কবর দিব। কবরস্থানের কবর দেওয়ার কথা শুনে খুশি হলো চন্দ্রপান। যাজ্ঞা, কামটা ভালোই হইছে। কবরস্থানটার জায়গাটা বেশ নির্জন, ধারে কাছে মানুষের ঘর বাড়ি নাই। মনের মতন কইরা কাম করন যাইব। যা, এখন তোরা ঘুমাগা। আমগো আইস রাইতেই যাইতে হইব, অনেক কামড়াইতে। যা ঘুমাগা তোরা। মিমি ঠোঁটের গভীরতায় স্বর্গীয় চুমু খেতে খেতে আহরান বলে উঠল, তোমাকে আমি নিষেধ করার পরেও কেন সেদিন তুমি চোখ মেলে দেখেছিলে? তোমাকে আমি কতবার বললাম চোখ মেলা যাবে না কিছুতেই, চোখ বন্ধ রাখতে হবে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। কি যে এক অঘটন ঘটতো সেদিন, যদি না সময় মতো আমি তোমার হাত ধরতে না পারতাম। এই জন্যই কি আমি জ্ঞান হারিয়েছি? শুধু জ্ঞান হারাওনি, ভূপৃষ্ঠে পতিত হতে যাচ্ছিলে। ভাগ্যিস আমি তোমার হাত ধরতে পেরেছিলাম। কিন্তু কেন? তোমার তো মনে হচ্ছিল আমরা চাঁদের খুব কাছাকাছি। এখন চোখ মেললেও তো কোনো সমস্যা হবে না। আর এর সাথে চোখ বন্ধ রাখা খোলা রাখার সাথে কি সম্পর্ক জানতে চাই মিমি। আমরা তখন চাঁদের কাছাকাছি থাকলেও চাঁদের পৃষ্ঠে ছিলাম না, এজন্যই ঘটনাটা ঘটেছে। আর চোখ বন্ধ খোলার সম্পর্ক জানতে চাও? সম্পর্ক হচ্ছে আমি জিন, তুমি মানবী। ভিন্ন জাতির দুজন একজন অন্যজনের শক্তিবল ব্যবহার করতে হলে যে কোনো একজনকে চোখ বন্ধ রাখতে হয়। না হয় চোখ বন্ধ না রাখলে অন্যজনের অতিপ্রাকৃত শক্তি কোনো কাজে আসে না। এটাই প্রকৃতির নিয়ম। আমরা দুজনেই দুই জাতির হওয়াতে আমাদের অপার্থিব শক্তি ব্যবহার করে একত্রে কোথাও যেতে অবশ্যই যে কোনো একজনকে চোখ বন্ধ রাখতেই হবে। না হলে এমন অঘটন আবারও ঘটে যেতে পারে। সেদিন তোমাকে না বলে আমি নিজেও চোখ বন্ধ রাখতে পারতাম, তবে তোমাকে বলেছিলাম কারণ আমি ভেবেছিলাম তুমি হঠাৎ নিজেকে শূন্যে ভাসতে দেখলে ভয় পেয়ে যাবে। এজন্য তোমাকে চোখ বন্ধ রাখতে বলেছি। কিন্তু এমন জানলে কখনোই বলতাম না আমি চোখ বন্ধ রাখতাম। আহরান বলেই থামতে মিমি বলে উঠল, আবার নিয়ে যাবে? কথা দিলাম, এবার পৃথিবী ধ্বংস হয়ে গেলেও চোখ মেলে দেখব না। নিয়ে যাবে? জি না, এভাবে আর কখনোই কোথাও নিব না। তবে অন্যভাবে নিতে পারি। অন্যভাবে? অন্যভাবে কিভাবে? মিমি অবাক হয়ে জানতে চাইলে আহরান বলে, বিয়ে করে, বউ করে। করবে বিয়ে আমায়? বিয়ে? কথাটা শুনে আশ্চর্যান্বিত হলো মিমি। কিভাবে এত অল্প সময়ে একজনকে বিয়ে করা যায়, তার উপর ভিন্ন জাতি? হুম, ভিন্ন জাতি নিয়ে সমস্যা নেই মিমির, কিন্তু তার বাবা মা, তারা কি মেনে নিবে? আহরানকে জবাবে কি বলবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে মিমি। এদিকে মিমিকে ভাবনায় দেখে আহরান বলে ওঠে, কি করবে না তো, তাই না? হায়, আরে করবে বা কেন? আমি তো অন্য জাতি, জিন একটা। জিনকে বিয়ে করতে চাইবে কেন? জিনকে বিয়ে করে নিজের জীবন ধ্বংস করবে কেন, তাই না? জিন জানার পরেই কিন্তু বন্ধুত্ব করতে চেয়েছে এই আয়রান। বন্ধুত্বের মতো বিয়ে করতেও তো অসুবিধা থাকার কথা নয়। তবে সমস্যা হচ্ছে অন্যটা। আমি তোমাকে নিয়ে এভাবে এমন কিছু কখনো ভাবিনি। তোমাকে শুধুমাত্র বন্ধুই ভেবেছি। আর এভাবে চেয়েছি বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে নিতে। মিমি, মিথ্যে বলো কেন? কতদিন বললাম জিনেরা মানুষের মন পড়তে পারে। কখনোই আর মিথ্যে বলবে না। হুম, ভালোবেসেছি, ভালোবাসি। কিন্তু কি হবে ভালোবেসে? বাবা-মা কখনো মেনে নিবে না। বিয়ে তো দূরের কথা। তাদের অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করার কথা দেয়া বা ভালোবাসার কথা জানানো বোকামি না? কি করব মিথ্যে না বলে? চোখের কোণায় জল এনে কথাগুলো বলে থামল মিমি। মিমি থামতেই আহারান হালকা হেসে উঠল। তারপর বলতে লাগলো, এই ব্যাপার? কালকেই তাহলে আমাদের বিয়েটা হচ্ছে তোমার বাবা-মায়ের অনুমতিক্রমে। প্রস্তুতি নিয়ে থাকো। ওকে? কি? বিয়েটা হচ্ছে মানে? মাথা গেছে নাকি তোমার? মাথা যায়নি। কালকে আমাদের বিয়ে হবে। তোমার বাবা-মাকে রাজি করাবো আমি। মাত্র ২ মিনিটে। দেখো তুমি। এখনই যাচ্ছি। কথাটা বলেই ছাদ থেকে রুমের দিকে হাঁটা দিল আহরান। আহরানকে তার বাবা-মায়ের কাছে যেতে দেখে মিমি চেঁচিয়ে উঠল, একদম তাদের ঘুম নষ্ট করবে না। কিন্তু কে শুনে কার কথা? আহরানকে আটকাতে পারল না মিমি। আহরান রুমের ভেতরে চলে গেল আর মিমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তায় মরতে লাগলো। বাবা-মা জানার পর কি করবে? আহরানকে মেনে নিয়ে আমার সাথে বিয়ে দিবে নাকি তান্ত্রিক ডেকে আমার কাছ থেকে আলাদা করবে? আহরানকে হারালাম না তো? হারালাম তো আমি আহরানকে? কি হবে?
মাথায় লম্বা ঘোমটা টেনে বাসর ঘরে বসে আছে মিমি। আজই তার আর আহরানের বাসর রাত। মিমির মনে একটু পরপর ঠনঠন করে খুশির ঘণ্টা বেজে উঠছে। মনের মধ্যে এই অসংখ্য খুশির আভাস নিয়ে সে লম্বা ঘোমটা টেনে খাটের ঠিক মাঝখানে বসে বসে আহরানের অপেক্ষা করছে। মিমির বাসর ঘর ফুল দিয়ে সাজানো হয়নি। আসলে এত অল্প সময়ের ভেতর সব ঘটে গেল যে বাসর সাজানোর সময় কেউই পায়নি। এ নিয়ে যদিও মিমির মনটা একটু খারাপ, মিমির অনেক স্বপ্ন ছিল ফুলসজ্জা নিয়ে। হরেক রকম ফুল দিয়ে সাজানো থাকবে তার বাসর সজ্জা। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখবে থাকবেই গান্দা আর গোলাপের পাপড়ি। মোট কথা ফুলে ফুলে আর ফুলের গন্ধে ভরে থাকবে সারাটা রুম। কিন্তু তার কিছুই হলো না। এ নিয়ে মিমির একটু মন খারাপ করলেও আবার নিজেকে নিজে সান্ত্বনা দেয়। ভালোবাসার মানুষটাকে এত সহজে নিজের করে পাওয়ার কাছে এসব ফুল টুল একেবারেই তুচ্ছ। মিমি যখন লম্বা ঘোমটা টেনে এভাবে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, ঠিক তখনই আহরান রুমে ঢুকে বিছানার উপর উঠে বসলো। তারপর আস্তে আস্তে মিমির কাছে এসে মুখের উপর থেকেই ঘোমটাটা কাছে সরিয়ে বসলো। কি বলেছিলাম না, বিয়ের জন্য প্রস্তুত হয়ে নিতে? করলে না তো বিশ্বাস আমার কথা? দেখলে তো এখন আহরান কখনো আন্দাজি কথা বলে না। হুম, হুম, দেখলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি। আচ্ছা, বলো তো, কিভাবে বাবা মাকে রাজি করিয়েছো? আর নানুকেই বা কিভাবে পটিয়েছো? নানু জিনপুরি এসব অশরীরী জাতিকে কি পরিমাণ যে ঘৃণা করে জানো তুমি? নানু কিভাবে পটে গেল? আমার এখনো না কিছুই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আর একটু পরে ঘুমটা ভেঙে গেলে দেখবে পুরোটাই স্বপ্ন। আরে বাবা, এত ঘোরের মধ্যে থাকতে হবে না তো তোমার। সবকিছুই বাস্তবে ঘটছে। আর বাস্তবে তুমি আমার সামনে ফুলসজ্জায় বসে স্বপ্ন দেখছো না, ঠিক আছে? শুনো তাহলে কিভাবে তাদের পটিয়েছি। আমি আসলে তাদের সবার উদ্দেশ্যে মায়া করেছি। আর এই মায়া বলেই তারা সবাই রাজি হয়েছে এবং আমার কথা মতো আজই বিয়ে দিয়ে দিয়েছে। মূলত মায়ার কারণে তারা সবাই এখন আমার বাধ্য। আমি যাই বলবো তাই শুনবে, করবে। বুঝেছো এবার? কোনো কিছুই স্বপ্ন না। আহরানের মুখে মায়া করার কথাটা শুনে বিস্মিত হলো মিমি। মায়া জাদু কেন করেছে জানতে চায় সে। তখন আহরান জানায় তাছাড়া তার আর কিছু করার ছিল না। এছাড়া তারা দুজন একে অপরকে কখনোই কাছে পেত না। আহরানের যুক্তি চিন্তা করে মিমি বুঝতে পারল যুক্তিসঙ্গত কথাই বলেছে আহরান। কাজটা যদিও অনুচিত, তবুও তাদের তাছাড়া অন্য কোনো উপায়ও নেই। মিমি যখন মনে মনে কথাগুলো চিন্তা করছে, তখনই আহরান বলে উঠল, একটা কথা বলে মিমি, তোমার নানু কেন জিনপুরীদের ঘৃণা করে? কি এমন ঘটেছে তার সাথে? বা এমন কোনো ঘটনা রয়েছে যার কারণে তিনি জিনপুরীকে এত ঘৃণা করে? আহরানের মুখে প্রশ্নটা শুনে হকচকিয়ে উঠল মিমি। কি জবাব দেবে আহরানকে? সত্যি ঘটনাটা বলবে নাকি এড়িয়ে যাবে মিথ্যে বলে? কিছুক্ষণ ভেবে মিমি সিদ্ধান্ত নিল এড়িয়ে যাবে আহরানের প্রশ্নটা। আহরানকে জানাবে না ঘটনাটা। ভেবেই মিমি আহরানকে জবাব দিল, আমি জানি না, তবে নানু যে জিন পরীদের ঘৃণা করে এটা জানে। কিন্তু কেন ঘৃণা করে বা কোনো ঘটনা আছে কিনা কিন্তু তা আমি জানি না। আর কখনো জানতেও চাইনি। মিমির চিন্তিত চেহারায় ভাঙা ভাঙা গলায় জবাবটা আহরানের বিশ্বাসযোগ্যতা পায়নি। আহরান বেশ বুঝতে পারছে মিমি যে তার প্রশ্ন এড়িয়ে যেতে যাচ্ছে বা তাকে জানাতে চাচ্ছে না। তখনই আহরান বলল, বলতে না চাইলে নাই বলো, কিন্তু মিথ্যে কেন বলছো? তোমার থেকে এমন আচরণ আমি কখনো আশা করিনি। মিথ্যে বলতে চাইনি আমি, কিন্তু কি করব বলো? নানু যে তার মাথায় হাত রেখে বলিয়েছে কারোর সাথে যেন না বলি ঘটনাটা। আহরানের কাছে এই ঘটনাটা এড়িয়ে যেতে পারবে না বুঝতে পেরে কাঁদো কাঁদো গলায় কথাটা বলে থামল মিমি। আমিও কি সেই কারোর মধ্যে মিমি? মানে তোমার স্বামী হবার পরেও এখনো কাছের কেউ হতে পারিনি? ভালোবাসার কেউ হতে পারিনি আমি? এমন ভেবো না প্লিজ। আমি এত সব ভেবে এড়িয়ে যেতে চাইনি। নানুর কথাটা রাখতে চেয়েছি। তবে আমি বুঝতে পারিনি তোমাকে বললে যে তুমি নানুর কথা অমান্য হবে না। কারণ তুমি মানেই তো আমি। তোমাকে বললে কোনো সমস্যা হবে না। আর অবশ্য তোমার প্রতি আমার অনেক বিশ্বাসও আছে। শুনো তাহলে। আমার মামার একটা পরীর সাথে বিয়ে হয়। অবশ্য পরীর সাথে বিয়ে হয় বলা ঠিক হবে না। বলতে হবে একটা মেয়ের সাথে বিয়ে হয়। কিন্তু সেই মেয়েটা ছিল একটা পরী। আর এই ব্যাপারটা কেউ জানতো না। মূলত পরীটাই মেয়ের সাথে বিয়ে করেছিল মামাকে। আর এই বিয়ের পিছনে রয়েছে সেই খারাপ পরীটার খারাপ উদ্দেশ্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো বন্দিপুরি গল্পের প্রথম পর্ব? সবাই কমেন্ট করে জানাবেন। আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব শীঘ্রই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে পরবর্তী গল্পগুলোতেই যুক্ত হবেন আশা করছি।